আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা ফিজিক্সের প্রথম সাজেশন ক্লাস শুরু করতেছি। এটা হচ্ছে আমাদের এসএসসি যারা 25 ব্যাচের আছো তাদের কয়েকদিন পরেই এসএসসি পরীক্ষা। তো আমরা আমাদের মডুলাসের পক্ষ থেকে তোমাদের জন্য কিছু এমসিকিউ সাজেশন ক্লাসের আয়োজন করছি। তো আমাদের ক্লাস শুরু করার আগে তোমরা সবাই একটু কাইন্ডলি দেখো যে আমাদের সাউন্ডটা ঠিক আছে কিনা। যদি সাউন্ড ঠিক থেকে থাকে তাহলে সবাই একটু কমেন্ট করে জানায় দাও, আর পাশাপাশি সবার বন্ধুকে অবশ্যই মেনশন দাও, তাহলে আমরা কিছুক্ষণের মধ্যেই ক্লাসটা শুরু করে দিতে পারতেছি। ঠিক আছে, ওকে, তাহলে আমরা ক্লাস শুরু করতেছি। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, সবাই অনেক হেল্প করছো। আসো শুরু করা যাক আমাদের আজকের ক্লাস। আজকে আবার একটু বলি সবার জন্য, যে যারা একটু লেট করেছো তাদের জন্য একটু যদি আবার আমরা বলি যে আমাদের আজকের ক্লাসের উদ্দেশ্য হচ্ছে আমরা অধ্যায় 1, 2, 3 এবং 4 এগুলোর যে এমসিকিউ অংশটা আছে এই অংশটার মধ্যে মূল গুরুত্বটা দিব, এবং এই এমসিকিউ আমরা তোমাদেরকে একটা পিডিএফও দিয়ে দিব। সো সবাই আর আমরা আমাদের যাদের মডুলাস স্টুডেন্ট আছে, যারা মডুলাসের স্টুডেন্ট, ওদের সবার জন্য আমরা কি করব, ওদেরকে আমরা বই প্রোভাইড করব ডিরেক্টলি এমসিকিউর উপর বেস করে। তো ওখানের মধ্যে আমরা কিন্তু এমসিকিউ গুলোকে খুব কমায় আনছি। মনে করো এক একটা চ্যাপ্টারে তুমি যদি টেস্ট পেপার সলভ করতে যাও তাহলে দেখবা যে 100, 150 বা এর চেয়েও বেশি এমসিকিউ তোমাকে সলভ করতে হচ্ছে। সো ওই এমসিকিউ গুলাকে, সবচেয়ে ইম্পর্টেন্ট যে এমসিকিউ গুলো আছে ওগুলাকে আমরা কি করছি, সবগুলোকে একসাথে কালেকটিভ করে তোমাদের জন্য একটু ছোট টাইপের একটা সাজেশন বানাইছি, যেখানে মোটামুটি প্রত্যেক চ্যাপ্টারে সর্বোচ্চ 30 থেকে 40টি এমসিকিউ আছে। সো তুমি কিন্তু তখন সবগুলো চ্যাপ্টার একবার রিভাইজ দেওয়ার জন্য, যখন লাস্ট টাইম তুমি রিভাইজ গুলো দিবা তখন এই জিনিসটা তোমাকে অনেক হেল্প করবে। তাহলে আসো আমরা শুরু করি। আমরা প্রথমে অধ্যায় 2, 3, 1, 2, 3, 4 এর মধ্যে আমরা জানো অধ্যায় 2, 3, 4 সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সো অধ্যায় 2, 3, 4 এই জায়গা থেকে আমরা অধ্যায় 2টা আগে শুরু করব। তো অধ্যায় 2 গতি অধ্যায় নিয়ে আগে একটু সবাই যারা আমার সাথে জয়েন হয়েছে সবাই অবশ্যই একটু মনোযোগ দিবা। আমাদের এই জায়গায় সবগুলা সূত্র একত্রে লেখা আছে। এই সবগুলো সূত্র আশা করি দেখা যাচ্ছে, তোমাদের আশা করি দেখতে কোনো সমস্যা হচ্ছে না। আমরা জাস্ট একটু রিভাইজের খাতিরে, আর কিছুই না, জাস্ট শুধুমাত্র একটু রিভাইজ দেওয়ার জন্য এই সূত্রগুলা লিখে রাখছি একটু, যেন তোমাদের বুঝতে একটু সুবিধা হয়। আমরা তো ক্লাসের মধ্যে সূত্রগুলা বলবোই, তারপরও জাস্ট একটু রিভাইজের জন্য তোমাদের জন্য এই সূত্রগুলো আমরা এখানে রাখছি। তাহলে সিরিয়ালি আমি যদি একটু তোমাদেরকে বলি, এই গতি অধ্যায়ের মধ্যে যে সূত্রগুলো আছে সেটা হচ্ছে, তোমরা জানো সবাই যে গতির সূত্র হচ্ছে সমবেগের ক্ষেত্রে আমরা সূত্র ব্যবহার করি একটাই, এস ইকুয়ালস টু ভিটি। যদি আমরা গড় বেগ বের করতে চাই সমবেগের ক্ষেত্রে তাহলে এটা হচ্ছে সূত্র। সেম ত্বরণের ক্ষেত্রে সূত্রগুলো, এগুলো তোমরা জানো, এগুলা একেবারে লাস্ট সময়, এখন আশা করি কারো প্রবলেম হওয়ার কথা না এই সূত্রগুলো নিয়ে। তারপর আমরা জাস্ট এক্সট্রা করে এই সূত্রটা একটু বলে রাখবো, সেটা আমরা পরবর্তীতে আরো কাজে লাগবে। সেটা হচ্ছে টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের সূত্র। এগুলো আমরা ইউ প্লাস হাফ এ ইন্টু 2t মাইনাস 1। আবার বলি, টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের সূত্র। আমরা যেহেতু এমসিকিউ সলভ করতেছি, সো আমরা কিন্তু বেশ কিছু শর্টকাট দিব। তোমরা কিন্তু এই শর্টকাট গুলো সহ একসাথে পিডিএফ এর মধ্যে পেয়ে যাবা। সো এটা নিয়ে তোমাদের কোনো টেনশন করার দরকার নেই। তাও সবাই একটু অবশ্যই খাতা কলম নিয়ে লিখবা। টি তম সেকেন্ডে আমাদের অতিক্রান্ত দূরত্বের এই শর্টকাট সূত্রটা সবাইকে একটু মুখস্থ করতে হবে। টি তম সেকেন্ডে অতিক্রান্ত শর্টকাটের সূত্রটা, একটু একটা সেকেন্ড। ওকে, আসি। টি তম সেকেন্ডে যে অতিক্রান্ত দূরত্বের শর্টকাটটা আছে এটা সবাইকে একটু মুখস্থ করতে হবে। সেটা হচ্ছে ইউ প্লাস হাফ এ ইন্টু 2t মাইনাস 1। আমরা যেহেতু এমসিকিউ সলভ করতেছি, সো এই টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের শর্টকাটটা সবার অবশ্যই মাথা রাখতে হবে। এছাড়াও আমরা আরো কিছু শর্টকাট বলবো, আস্তে আস্তে ধাপে ধাপে আগাই আমরা। এই টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের শর্টকাটের পর তোমরা সবাই এগুলো একটু জানো, এগুলো নিয়ে আমি একটু কথাবার্তা বলি। সেই জিনিসগুলো হচ্ছে পড়ন্ত বস্তুর সূত্র, এই যে ভি ইকুয়ালস টু ইউ প্লাস জিটি, এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, ভি স্কোয়ার সমান, এগুলো তোমরা জানো। টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আবারও সেম সূত্র, ইউ প্লাস হাফ, এর জায়গায় শুধু আমরা জি বসাই দিব। তারপর হচ্ছে এই সূত্রগুলা একটু, এই জায়গা থেকে কিন্তু আমাদের অনেক বেশি এমসিকিউ আসে, ঠিক আছে? তো এই জায়গা থেকে আমরা ধাপে ধাপে বলার সময় তখন আবার সাজেশন বলে দিব। এই দুইটা সূত্র থেকে আমাদের কিন্তু বেশ কিছু এমসিকিউ আসে, এগুলাকে আমরা বলি গ্যালিলিওর সূত্র, ঠিক আছে? গ্যালিলিওর সূত্র হচ্ছে v1/t1 সমান v2/t2 অথবা h1/t1 স্কয়ার
ইকুয়ালস টু h2/t2 স্কয়ার। এগুলোকে আমরা বলি পড়ন্ত বস্তুর ক্ষেত্রে গ্যালিলিও সূত্র। v1/t1 v2/t2 h1/t1 স্কয়ার ইকুয়াল টু h2/t2 স্কয়ার। এই সূত্রগুলো আমাদের একটু লাগবে। এর পাশাপাশি আরো একটা ইম্পর্টেন্ট সূত্র হচ্ছে এই সূত্রগুলা, বিচরণকালের সূত্র। বিচরণকালের সূত্র, বিচরণকাল মানে আমরা একটা বস্তুকে যখন ভূমি থেকে নিক্ষেপ করব, এই বস্তু উপরে যাবে, আবার যখন ভূমিতে ফিরে আসবে। আবার বলি, এই একটা বস্তুকে যখন আমরা ভূমি থেকে নিক্ষেপ করব, এই বস্তু উপরে যাবে, আবার কোথায় ফিরে আসবে? ভূমিতে ফিরে আসবে। এই উপরে গিয়ে আবার ভূমিতে ফিরে আসতে যে সময় লাগে, এটাকে আমরা বলি বিচরণকাল। এই বিচরণকালের সূত্রটা হচ্ছে ক্যাপিটাল টি সমান 2u/g। আমরা যখন এমসিকিউ গুলো করবো আবার এই সূত্রগুলো আমরা বলবো। এরপরের লাইনটা, বস্তু উপরে উঠতে সময় এবং বস্তু নিচে নামতে সময়। আবার বলি, বস্তু উপরে উঠতে সময় এবং বস্তু নিচে নামতে সময়, এই দুইটা সময় কিন্তু পরস্পর সমান। বস্তু উপরে উঠতে সময়, নিচে নামতে সময় সমান, যেটার মানকে আমরা বলি u/g। আমরা আবার বলবো এগুলো, নো প্রবলেম। সবাই জাস্ট একবার শুনে রাখো যেন আমরা আগাইলে তাড়াতাড়ি বুঝতে পারো। তারপর হচ্ছে সর্বোচ্চ উচ্চতার সূত্র। সর্বোচ্চ উচ্চতা মানে এই যে আমরা একটা বস্তুকে নিক্ষেপ করছি, এটা সবচেয়ে উপরে কত উচ্চতায় যাবে, এটাকে আমরা বলি ওর সর্বোচ্চ উচ্চতা। এই সর্বোচ্চ উচ্চতার সূত্র হচ্ছে u²/2g। আবার বলি, এই সর্বোচ্চ উচ্চতার সূত্র হচ্ছে u²/2g। আবার তাহলে প্রথমে নিক্ষেপ করছি, কত সময় পর ভূমিতে ফিরে আসবে, নাম হচ্ছে বিচরণকাল। এই বিচরণকালের সূত্র হচ্ছে 2u/g। এই যে এটা হচ্ছে কত সময় পর ভূমিতে ফিরে আসবে। আর সর্বোচ্চ উচ্চতা মানে কত উচ্চতায় উঠবেও, এই সূত্রটা হচ্ছে u²/2g। এই দুইটা সূত্র আমাদের জন্য একটু সামনে লাগবে, এই জন্য আমরা একবার বলে নিলাম। এবার সবার জন্য আমি কিছু ইম্পর্টেন্ট কথা বলবো, একটু সিরিয়ালি শুনবা। সেটা হচ্ছে আমরা কিছু ম্যাথ করানোর পাশাপাশি তোমাকে কিছু সাজেশনের কথাও বলবো। আসো আমরা আমাদের প্রথম এমসিকিউর কথা শুরু করি। তাহলে প্রথম সাজেশন, সবাই একটু শুনবা, এগুলো একটু সবাই ট্রাই করবা খাতার মধ্যে লেখার। এমসিকিউর মধ্যে খুব বেশি গতি অধ্যায়ের এমসিকিউতে অনেক বেশি ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে সরণ নির্ণয়। আবার বলি, গতি অধ্যায়ের এমসিকিউর মধ্যে অন্যতম একটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে সরণ। এই সরণটা বিভিন্ন সময় আমাদের কোশ্চেনে আসে, সরণ দূরত্বের পার্থক্য, এগুলা কোশ্চেনে জিজ্ঞাসা করে। তো আমরা এই জায়গায় একটা কোশ্চেন রাখছি, এটা নিয়ে তোমাদেরকে আমরা কিছু বলবো। হইল এই সরণ থেকে এরপরে তোমার কিছু গতির সূত্রের ম্যাথ পরীক্ষায় খুব বেশি আসে। গতির সূত্রের ম্যাথ খুবই সহজ। এই গতির সূত্রের ম্যাথগুলো তোমরা আগেও করছো। এই সূত্রগুলা আমাদের পরীক্ষায় এমসিকিউ হিসেবে অনেক বেশি আসে। হইল, তারপর এই ক্ষেত্রে আমরা আরো কিছু বলি যে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকের মধ্যে একটা হচ্ছে সরণ, গতিসূত্রের ম্যাথ। এরপর এমসিকিউর জন্য এরপর ইম্পর্টেন্ট টপিক এই চ্যাপ্টারে মাথা রাখবা পড়ন্ত বস্তু ও নিক্ষিপ্ত বস্তুর ম্যাথগুলা। পড়ন্ত প্লাস নিক্ষিপ্ত, এগুলো যদি সিকিউতে নাও আসে, এগুলো এমসিকিউতে অনেক বেশি আসে। হইল, এইগুলো সরণ, গতিসূত্রের ম্যাথ, পড়ন্ত প্লাস নিক্ষিপ্ত। ম্যাথের মধ্যে শুধুমাত্র এই ম্যাথগুলাই মেইনলি আমাদের পরীক্ষায় আসবে এমসিকিউর ম্যাথের মধ্যে। আর এক্সট্রা করে যখন থিওরির কথা আমরা বলতে যাব, থিওরিতে কি কি আসে, থিওরির মধ্যে এই চ্যাপ্টারের থিওরিটিক্যাল পার্ট আছে একটা ইম্পর্টেন্ট, শুধু একটা, সেটা হচ্ছে বিভিন্ন প্রকার গতি। বিভিন্ন প্রকার গতি, এই পার্টটা সবাই অবশ্যই বই থেকে এমসিকিউর জন্য থিওরি পার্ট হিসেবে পড়ে নিবা। আমরা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যে দাগানো বই দিছি, ওখানের মধ্যে কিন্তু এই লাইনগুলো দাগানো আছে সুন্দর মতো। সো সবাই অবশ্যই বিভিন্ন প্রকার গতির পার্টটা এমসিকিউর জন্য মাস্ট পড়বা। আমরা যখন কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করছি, ওখানে অনেক বেশি কোশ্চেন এই বিভিন্ন প্রকার গতি পার্ট থেকে আছে। এর পরবর্তীতে থিওরির জন্য এরপর একটু লেস ইম্পর্টেন্ট, এগুলো তোমরা অনেকেই পারো, সেটা হচ্ছে বিভিন্ন প্রকার রাশি। বিভিন্ন প্রকার রাশি যেমন স্কেলার রাশি, ভেক্টর রাশি, এই যে বিভিন্ন প্রকার রাশি আছে, এগুলো আমাদের এই চ্যাপ্টারের জন্য ইম্পর্টেন্ট টপিক। স্কেলার, ভেক্টর, এগুলোর জন্য কিছু ছন্দ আছে, আমরা সামনে আগাইতে আগাইতে আস্তে আস্তে তোমাদেরকে এগুলো বলবো। তাহলে এই হচ্ছে আমাদের গতি অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, যেখান থেকে আমাদের এমসিকিউ আসবে। তো আমরা আজকে সবগুলা টপিকেরই কিছু কিছু এমসিকিউ তোমাদেরকে করে দেখাবো, যেন তোমার কিছুটা কনসেপ্ট ক্লিয়ার থাকে। তাহলে বলতে পারো এই ক্লাসগুলো কিন্তু মেইনলি সাজেশন ক্লাস, যেন তুমি প্র্যাকটিস কোন ওয়েতে করবা, লাস্ট টাইমে কোন কোন ম্যাথগুলা করলে সবচেয়ে ভালো হবে এটা তুমি বুঝতে পারো। তাহলে এমসিকিউর জন্য ম্যাথ পার্টের জন্য এই কোশ্চেনগুলা, থিওরি পার্টের জন্য এই চ্যাপ্টারে শুধু এই দুইটা টপিক খুবই ভালো করে পড়লেই হয়ে যাবে। আশা করি সবাই এই জিনিসগুলো লিখছো। টপিক শুরু করা যাক। আমাদের টপিকের মধ্যে
প্রথমে যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনটা খুবই সহজ, আমরা কিছু কথা বলি। প্রথমে আসো, বলছে তুমি এ বিন্দু হতে, এই যে এ বিন্দু থেকে এ বি সি ডি পথে যাত্রা শুরু করছো, এ বি সি ডি পথে যাত্রা শুরু করছো করে পুনরায় এ বিন্দুতে পৌঁছেছো, মানে পুরা পথটা ঘুরে এসে তুমি আবার এ বিন্দুতে চলে আসছো। বলছে কোন বিন্দুতে তোমার স্মরণ সর্বাধিক, কোন বিন্দুতে স্মরণটা হবে সবচেয়ে বেশি। তাহলে মিলাই, প্রথমে স্মরণগুলো তুমি বুঝতে হবে। যখনই একটা বস্তু এই যে এ বিন্দু থেকে চলা শুরু করছে, ও বি তে আসছে, ও সি তে আসছে, ও ডি তে আসছে, আমরা স্মরণ মানে বলি আদি অবস্থান, দ্যাট ইজ এ বিন্দু, এবং শেষ অবস্থানের মধ্যে সরল রৈখিক দূরত্ব। আদি অবস্থান ও শেষ অবস্থানের মধ্যে সরল রৈখিক, সবাই জানো এটা। সো এ থেকে যদি আমরা বি তে যাই তাহলে সরল রৈখিক দূরত্ব হবে এটা, তখন স্মরণের মান হবে এটা। যদি আমরা এ থেকে সিতে আসি তখন স্মরণের মান হবে এ থেকে সিতে আসছি, এই যে সরল রেখে, এটা হবে তোমার স্মরণের মান। তুমি যদি এ থেকে এই পুরা পথ হয়ে ডি বিন্দুতে আসো তাহলে তোমার স্মরণের মান হবে এই যে এটা হবে তখন স্মরণের মান। এবার আসো, তাহলে কখন আমরা স্মরণের মান সর্বোচ্চ দেখতে পাচ্ছি? দেখো তো, তুমি বিতে আসছো এই দূরত্বটা, সিতে আসছো এই দূরত্বটা, ডিতে আসছো এই দূরত্বটা, তাহলে কখন স্মরণের মান সবচেয়ে বেশি হচ্ছে? বুঝাই যাচ্ছে এটার অ্যান্সার হচ্ছে সি। তবে এই কোশ্চেনটা দেওয়ার আরেকটা কারণ হচ্ছে আমরা মানগুলা বলবো তোমাকে। ধরে নাও এই যে বৃত্তাকার পথ আছে, এই বৃত্তাকার পথের ব্যাসার্ধটা তোমাকে দিয়ে দিলাম আমি 2 মিটার, ব্যাসার্ধ দিয়ে দিলাম 2 মিটার। তাহলে ব্যাসার্ধ যদি 2 মিটার হয় তাহলে এ থেকে যদি আমরা সিতে আসি, আবার বলি, এ থেকে যদি আমরা সিতে আসি, দ্যাট ইজ আমরা যদি হাফ পাক ঘুরি, আবার বলি আমরা যদি অর্ধেক পাক বা হাফ পাক ঘুরি তাহলে কিন্তু আমরা সি বিন্দুতে আসবো। তখন স্মরণের মান হবে এই যে এ থেকে শুরু করে এই সি পর্যন্ত, এ থেকে শুরু করে সি পর্যন্ত স্মরণ মানে এইটুকু হবে আমাদের স্মরণের মান। তাহলে দেখো তো, এই স্মরণের মানটা হবে তখন ব্যাসের মানের সমান। আমরা ব্যাসার্ধ দিচ্ছি 2 মিটার, তার মানে আমরা এই যে 2 মিটার এটা, 2 মিটার এটা, এসি পথে আমাদের স্মরণের মান হবে তখন কত? এটা হবে 4 মিটার, যেহেতু ব্যাসের মানের সমান। এটা কখন? কত পাক ঘোরা হইলে? হাফ পাক। কিন্তু কোশ্চেন যদি তোমাকে বলে যে না হাফ পাক না, তুমি এই জায়গায় 1/4 পাক ঘুরছো, আবার বলি কত পাক ঘুরছো? 1/4 পাক। 1/4 পাক মানে পুরা বৃত্তের 1/4 ঘুরছি। তাহলে আসি তো, এ বিন্দু থেকে পুরা বৃত্ত না ঘুরে এই পুরা বৃত্তকে এই যে 1 ভাগ, এই যে 2 ভাগ, এই যে 3 ভাগ, এই যে 4 ভাগ, 4টা ভাগে ভাগ করছি, আমরা এটার 1 অংশ ঘুরছি। 4 ভাগের 1 অংশ মানে আমরা এ থেকে শুরু করে কোথায় আসছি? বিতে। তাহলে যখন কোশ্চেন করবে 1/4 পাক ঘুরছি, তখন আমরা স্মরণ বের করবো কিভাবে? এই যে এ থেকে বিতে আসছি আমি, স্মরণ কিন্তু এরকম বাঁকা দূরত্ব না, স্মরণ অলওয়েজ সরল রৈখিক দূরত্ব, তাহলে 1/4 পাক ঘোরা হইলে আমরা এ থেকে বিতে আসবো, তখন স্মরণের মান কিভাবে বের করবা? খুবই সিম্পল, এটাও আশা করি জানো। সেটা হচ্ছে আমরা এই বরাবর জানি এটার দৈর্ঘ্য 2, আমরা এই বরাবর জানি এটাও ব্যাসার্ধ, এটার দৈর্ঘ্য 2। তাহলে আমরা যদি পিথাগোরাস ব্যবহার করি, এই যে 2, এই যে 2, পিথাগোরাস যদি ব্যবহার করি তাহলে আমরা এই অতিভুজের মানটা বের করলে সেটাই আসবে স্মরণ, দ্যাট ইজ অতিভুজটা আসবে √2² + 2²। তাহলে এটার মান আসবে √4 + 4 মানে √8, √8 মানে 2√2। দেখো, তাহলে আমাদের এই জায়গায় কিন্তু একটা কোশ্চেন না, এই কোশ্চেনটা সলভ করানোর উদ্দেশ্য না, এরকম আরো কিসব পটেনশিয়াল কোশ্চেন তোমাদের আছে, এগুলো কিন্তু তোমরা সবই পিডিএফ এর মধ্যে পাবা, অথবা যারা মডুলাসের স্টুডেন্ট ওরা কিন্তু অবশ্যই এটা বই হিসেবে পেয়ে যাবা। ওই কোশ্চেনগুলো খুবই 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 বেশি বোর্ডের মধ্যে আসে, চিরাং বোর্ডেও অনেক বেশি আসছে। তাহলে আমরা হাফ পাকের কথা বললাম, হাফ পাক মানে এখান থেকে ঘুরে এখানে আসবো। বলছি 1/4 পাকের কথা, 1/4 পাক মানে এখান থেকে এখানে আসবো। যদি বলে 3/4 পাকের কথা, যদি বলে 3/4 পাকের কথা, তাহলে আমরা কোন বিন্দুতে আসব? দেখি তোমরা কমেন্ট করে একটু জানাও। যদি বলে 3/4 পাকের কথা তাহলে আমরা কোন জায়গায় এসে পৌঁছাবো? দেখি তোমরা একটু বলো, পারো কিনা দেখি। দেখি একটু সবাই জানো, আমরা যদি 3/4 পাক আবর্তন করি তাহলে আমরা কোন অবস্থানে আসব? ওকে, ও আল্লাহ, কমেন্ট সেকশন তো
হ্যাঁ, ওকে, অনেকে অ্যান্সার করছে ডি তে আসবো, হইলো, ভেরি গুড। আসি তাহলে আমরা 3/4 পাক যখন ঘুরবো ডি তে আসবো, তখন যদি আমাকে সরণ বের করতে বলে, ভেরি গুড, বুঝে গেছি আমরা এইটুকু হবে আমাদের কিসের মান, সরণের মান। তো এইটুকু কিভাবে বের করবা, সেম টেকনিক। কি করব আমরা, এই যে এটা জানি আমরা এই যে পিথাগোরাসের মাধ্যমে এই মানটা বের করব। আশা করি সবাই বুঝতে পারছো। এই টাইপের কোশ্চেন গুলো অনেক বেশি পরীক্ষায় আসে। এরপর আসি আমরা পরবর্তীতে সামনে অগ্রসর হই। আশা করি সবাই বুঝতে পারছো। কারো প্রবলেম হইলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা, আমরা কমেন্ট চেক করলে আবার এটা রিপিট করব। আসি এরপর সামনে অগ্রসর হই। আসো এই কোশ্চেনটা একটু সলভ করি। এই কোশ্চেনটা সলভ করার মেইন উদ্দেশ্য হচ্ছে এই রিলেটেড যেই প্রশ্নগুলো আসে পরীক্ষায় সবগুলা বলা। একটু খেয়াল করবা, আমরা সবাই জানি ত্বরণ হইলে বস্তুর ক্ষেত্রে আমরা এই সূত্রগুলো লিখতে পারি। একটা হচ্ছে v ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এটা একটা সূত্র। আমরা লিখতে পারি s ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই সূত্রটা আমরা লিখতে পারি। আমরা v স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, এই সূত্রটা লিখতে পারি। যখনই একটা বস্তু ত্বরণে চলবে এই সূত্রগুলো আমরা লিখতে পারবো। এই ক্ষেত্রে আসো, যদি বস্তু স্থির থাকে, শুনবা ভালো করে, যদি বস্তু কি থাকে, স্থির। স্থির থাকে মানে সবার আদিবেগের মান কত হবে আমাদের জন্য, 0। আদিবেগ 0 মানে এই টার্মটা থাকবে না, এই টার্মটাও থাকবে না, এই টার্মটাও থাকবে না। তাহলে এগুলা বাদ গিয়ে স্থির থাকার পর যদি বস্তু পাশাপাশি প্লাস সমত্বরণে চলে, স্থির থাকার পাশাপাশি যদি বস্তু কি ত্বরণে চলে, সমত্বরণে চলে, তাহলে আমাদের এই এর মানটা, এই এর মানটা সমত্বরণ মানে ত্বরণের মান কোনো পরিবর্তন হচ্ছে না। ত্বরণ যদি পরিবর্তন না হয় তখন এই ত্বরণকে আমরা বলবো কনস্ট্যান্ট। এটাকে আমরা কি বলে ফেলবো, কনস্ট্যান্ট। আবার বলি, আমরা ত্বরণের সূত্রগুলো জানি, v ইকুয়ালস টু ইউ প্লাস এটি, s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, v স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as। প্রশ্নে যদি আমাদের বলা থাকে একটা বস্তু কি অবস্থা আছে, স্থির, তাহলে এই সবগুলো ইউ এর মান কি থাকবে, 0। এরপরে যদি বলে বস্তু সমত্বরণে চলতেছে, সমত্বরণ মানে এ এর মান কি হয়ে যাবে, কনস্ট্যান্ট হইল। তাহলে এই এ যখন কনস্ট্যান্ট হবে, যে কোনো কনস্ট্যান্ট এবং সমান চিহ্ন, যে কোনো কনস্ট্যান্ট এবং সমান চিহ্ন, যে কোনো কনস্ট্যান্ট এবং সমান চিহ্ন মিলে তৈরি করবে আমাদের জন্য সমানুপাতিক চিহ্ন। আবার বলি, যে কোনো কনস্ট্যান্ট আর সমান চিহ্ন মিলে তৈরি করবে সমানুপাতিক চিহ্ন। তাহলে সমানুপাতিক চিহ্ন হলে এই জায়গায় আছে v, এই জায়গায় আছে t, সমানুপাতিক হবে v সমানুপাতিক t। তো কোশ্চেনটা পরীক্ষায় আসবে, স্থির অবস্থা থেকে চলমান কোন বস্তু সমত্বরণে গতিশীল থাকলে তার বেগ সময়ের কিভাবে থাকবে, সমানুপাতিক। কিন্তু এই জায়গায় আসতো s, এই জায়গায় আছে টি স্কোয়ার, সমান চিহ্নটা কি হয়ে গেল, সমানুপাতিক। এটা হবে s সমানুপাতিক টি স্কোয়ার। তাহলে এটাও আসবে কি, সেম। স্থির অবস্থা থেকে সমত্বরণে চলমান বস্তুর সরণ বা অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক। পরেরটা, এটা হচ্ছে ভি স্কোয়ার, এটা হচ্ছে এস। তাহলে ভি স্কোয়ার, এই যে মাঝখানে সমান চিহ্নটা হয়ে যাবে সমানুপাতিক এস, অথবা ভি সমানুপাতিক রুট ওভার এস। তাহলে আমাদের এই সম্পর্কগুলা থেকে কোশ্চেন অনেক বেশি আসে। এই কোশ্চেনটা এবার পড়ি। বলছে স্থির অবস্থান থেকে, তাহলে আমাদের কথার সাথে মিল। সুষমতরণ তার মানে কি, ত্বরণে চলতেছে, সমতরণ। বস্তুর বেগ, তাহলে বেগের সম্পর্ক চাচ্ছে। বেগের সম্পর্ক আছে দুইটা, হয় ভি সমানুপাতিক টি অথবা আছে ভি সমানুপাতিক কি, রুট এস। আবার দেখো এটা কিন্তু ভি স্কোয়ার, সো বেগের বর্গ বললে তখন শুধু সমানুপাতিক। কিন্তু যদি শুধু বলে বেগ, তাহলে বেগ বললে কিন্তু আমি ভি স্কোয়ার কে নিতে পারবো না, তখন শুধু ভি কে নেওয়া লাগবে। তাহলে ভি সমানুপাতিক রুট এস, যেহেতু কোনটার সাথে মিলে, বলছে সময়ের বর্গমূলের সমানুপাতিক। সময়ের বর্গমূলের সমানুপাতিক দেখো তো না, সময়ের সমানুপাতিক, সো এটা বাদ। বলছে সরণের বর্গমূলের সমানুপাতিক, দেখি তো, এই যে সরণের বর্গমূল রুটের সমানুপাতিক হয়েছে, তাহলে এই কোশ্চেন কিন্তু কারেক্ট। পরেরটা, সরণের বর্গ কাটা, সরণের বর্গের সমানুপাতিক কাটা। আশা করি সবাই বুঝতে পারছো। সো এমসিকিউ থেকে এই তিনটা লাইন যদি তুমি মাথায় রাখো, তাহলে এমসিকিউ অনেকগুলো এমসিকিউ তুমি কম পাবা। আমরা একটা দেখাইছি, কিন্তু অনেকগুলো আছে এগুলো। আমরা যেই কোশ্চেনই বেশি পরীক্ষা আসছে ওগুলো এক দুইটা তোমাদের প্র্যাকটিসের জন্য রাখছি, যেন তুমি পিডিএফ দেখে হোক বা তুমি ওইটা যদি প্রিন্ট আউট করো, আর মডুলাসের স্টুডেন্ট হইলে আমরা ওইটা ডিরেক্টলি কি করতে পারতেছি, আমরা তোমাকে বই দিয়ে দিব, ওইটা তুমি প্র্যাকটিস করো পরীক্ষার আগে। সো এই তিনটা লাইন তুমি আলাদা করে যদি লিখে রাখো, তাহলে খুব ইজিলি এই কোশ্চেনগুলো পারা যাবে। আসি সামনে অগ্রসর হই। তারপর আচ্ছা, আমরা একটা ম্যাথে আসছি, এই ম্যাথটা একটু আমরা করব। এই ম্যাথের পাশাপাশি আমি কিছু থিওরিও বলবো, সো এই থিওরি গুলাতেও তোমরা একটু মনোযোগ দিবা, ভালো করে শুনবো।
এবার আসো, প্রথমে এই জায়গায় চতুর্থ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এই কোশ্চেনটার এই এমসিকিউটা কিন্তু যথেষ্ট বড়, একটু খেয়াল করি। দেখো, চতুর্থ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব যদি আমরা বের করি, এই ক্ষেত্রে একটু মিলাই। চতুর্থ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এই যে এই জায়গায়, এটা চতুর্থ সেকেন্ডে অতিক্রান্ত, মানে এটা হচ্ছে 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তাহলে 4 সেকেন্ড আমরা এই জায়গায় আসছি, তাহলে চতুর্থ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মানে 4 সেকেন্ডের দূরত্ব থেকে 3 সেকেন্ডের দূরত্ব আমাদেরকে কি করতে হবে, মাইনাস। এবার শর্টকাটটাতে আসো, STH সমান u প্লাস হাফ a ইন্টু 2t মাইনাস 1। সবাই একটু সরি, আসলে কোশ্চেনটাও আমি একটু খেয়াল করতে ইয়ে হয়েছে। STH সমান u প্লাস হাফ a ইন্টু 2t মাইনাস 1। তাহলে আসি, এই সূত্রের মধ্যে আমরা ব্যবহার করতে পারি এই সূত্রটা যদি আমাদের একটা শুধুমাত্র গতি হয়। আবার খেয়াল করবা, কয়টা গতি হয়, একটা। যেমন আমাকে যদি বলতো ওএ অংশের ক্ষেত্রে বের করতে, একটু খেয়াল করবা, কোন অংশের জন্য বের করতে, ওএ অংশের জন্য বের করতে, তাহলে কিন্তু এই সূত্র দিয়ে করা যেত। তারপর আসো, আমাকে যদি বলতো এ বি অংশের জন্য বের করতে, তাহলেও কিন্তু এই সূত্র ব্যবহার করে করা যেত। ভালো করে খেয়াল করবা, ও এ অংশের জন্য যদি বের করতে বলতো বের করা যেত, এ বি অংশের জন্য যদি বের করতে বলতো আমরা কিন্তু বের করতে পারতাম। সমস্যা হয়ে গেছে, এটা কিন্তু 4 সেকেন্ড বলছে, তার মানে এতটুকু, তার মানে এটার মধ্যে একটা অংশ, দুইটা অংশ, তৃতীয় আরেকটা অংশ চলে আসছে। এই সূত্র দিয়ে তখন তুমি আর এই ম্যাথ করতে পারবা না। দেখো, শর্টকাটটাও মাঝে মাঝে ফেল করে যাচ্ছে, যে এই শর্টকাট দিয়ে এই ম্যাথটা করা যাচ্ছে না। এই ম্যাথটা করার জন্য তোমাকে এরকম ধাপে ধাপে ম্যাথটা করতে হবে। প্রথমে তুমি এই জায়গার সরণ বের করবা, এই জায়গার সরণ বের করবা, এই জায়গার সরণ, প্রত্যেকটা সরণ আলাদা আলাদা করে বের করতে হবে। তাহলে আমি প্রথমে 2 সেকেন্ড পর্যন্ত সরণ বের করলাম, খুব দ্রুত করে ফেলবো। সূত্র হচ্ছে, তোমরা জানো যে গ্রাফের ক্ষেত্রে সরণ বের করে এই সূত্র দিয়ে, u প্লাস ভি বাই 2 ইন্টু টি। আদিবেগ কত দেখি তো, 0 প্লাস ভি এর মান কত, 10 ডিভাইড বাই 2 ইন্টু টি। টি মানে কয় সেকেন্ড ধরে, ওই অংশটা কয় সেকেন্ড ধরে, আমরা কয় সেকেন্ডের সরণ বের করতেছি, 2 করলাম, 2 কাটাকাটি গেল, পাবো 10 মিটার। প্রথম অংশ হইল। তারপর আসো এ বি অংশ, এ থেকে বি অংশ, এটা আবার আলাদা আরেকটা অংশ, কারণ এটা আগের গ্রাফ থেকে বেঁকে গেছে। তাহলে আবার এ বি অংশ, ওই এ বি অংশ হচ্ছে পরবর্তী 2 থেকে 3 সেকেন্ড, 2 থেকে 3 সেকেন্ড। তাহলে 2 থেকে 3 সেকেন্ডে আমাদের সরণের মান হবে, আবার এটা ত্বরণ আছে, ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। আবার দেখো, এবার আদি বেগের মান দেখো, এবার আদি বেগের মান 10, শেষ বেগের মান 20। তাহলে এবার আসবে 10 প্লাস 20 ডিভাইড বাই 2 ইন্টু টি। টি এর মান আমরা বসাবো হচ্ছে, টি এর মান আমরা বসাবো হচ্ছে, দেখো এ থেকে বি 2 থেকে 3 সেকেন্ড পর্যন্ত গেছি, সো কয় সেকেন্ড পার হলো, 1। তাহলে আমরা এই জায়গায় আসবে 30 ভাগ 2 মানে 15 মিটার। তাহলে বলতো আমরা 3 সেকেন্ডে, এই যে 2 সেকেন্ড পর্যন্ত, এটা হচ্ছে 0 থেকে 2, এটা হচ্ছে 2 থেকে 3, টোটাল 3 সেকেন্ডে আমরা কত দূরত্ব অতিক্রম করছি, 3 সেকেন্ডের টোটাল দূরত্ব অতিক্রম হচ্ছে 10 প্লাস 15, তাহলে 25 মিটার দূরত্ব অতিক্রম হয়েছে 3 সেকেন্ডে। কিন্তু আমাদের দরকার চতুর্থ সেকেন্ড, তার মানে আরো 1 সেকেন্ডের দূরত্ব আমাকে বের করতে হবে। কয় সেকেন্ড, আর মাত্র 1 সেকেন্ড। দেখো তো, এই বিসি এই অংশটাতে আমরা কিন্তু সমবেগে চলতেছি। দেখো, আদি বেগ ছিল 20, শেষ বেগও কত দেখতেছি, 20। তাহলে আমরা এই অংশের জন্য এস ইকুয়াল টু কোন সূত্র ব্যবহার করব, এস ইকুয়ালস টু ভি ইন্টু টি। তাহলে ভি এর মান কত, দেখো তো, ভি এর মান কত, 20। টাইম গেছে কতক্ষণ, দেখো তো, বুঝবা, আমরা কিন্তু 4 সেকেন্ড পর্যন্ত উদ্দেশ্য, তাহলে 3 থেকে 4 মানে গেছে 1 সেকেন্ড, এটা আসবে 20 আসলো। দেখো বুঝছো কিনা। তাহলে এটা হচ্ছে কখন, 3 থেকে কয় সেকেন্ড পর্যন্ত, 4 সেকেন্ড। তাহলে বলতো টোটাল 4 সেকেন্ডের দূরত্ব কত আসলো, টোটাল 4 সেকেন্ড দূরত্ব আসলো, আগে আসছি 3 সেকেন্ডে 25, আরো আসছি 20, 20 প্লাস 25 মানে কত, 45 মিটার। দেখো তো, এবার 4 সেকেন্ডের দূরত্ব 45, 3 সেকেন্ডের দূরত্ব 25, আমাদের সরণ চতুর্থ সেকেন্ডের সরণ, চতুর্থ সেকেন্ডে 4 সেকেন্ডের সরণ থেকে আমরা 3 সেকেন্ডের সরণটা মাইনাস, 45 মাইনাস 25, অ্যান্সার কিন্তু 20। এই জায়গায় এই কোশ্চেনটা দেখো কত বড় একটা কোশ্চেন এমসিকিউ হিসেবে আসছে। এই জন্যই পরীক্ষার সময় অবশ্যই এটা একটা শিক্ষা, যে সবাই অবশ্যই একটা কাজ করবা, সেটা হচ্ছে যখনই এই টাইপের বড় এমসিকিউ গুলা দেখবা, এগুলা কিন্তু অলওয়েজ আমরা পরীক্ষার শুরুতে দাগাবা না। এটা হচ্ছে একটা এমসিকিউ ট্রিক, সবাই মাথা রাখবা। সেটা হচ্ছে যেই কোশ্চেন গুলো তুলনামূলক বড়, সেগুলো প্রথমে দাগাবা না, কারণ তোমার টাইম লিমিটেড। তুমি যদি এই যে এমসিকিউটা আমি করছি, এটা যে আমি নিজেও করতাম, তাহলেও দেখা যেত আমার এই এমসিকিউটা করতে 1 মিনিটের বেশি সময় লাগতেছে। যদি 1 মিনিটের বেশি সময় লাগে, তোমার কিন্তু প্রত্যেকটা এমসিকিউর জন্য 1 মিনিটের বেশি সময় নাই। তাহলে তখন তুমি কি করবা, তুমি আগে অলওয়েজ যেই কোশ্চেন গুলো ইজি, ওগুলো আগে দাগায় ফেলবা। যেমন এটা চিটাং বোর্ডেরই কোশ্চেন, তার মানে তুমিও এই রকম কোশ্চেনেই পরীক্ষা দিবা। তার মানে যখন তোমার এই রকম কোশ্চেন গুলো আসবে, যদি কোশ্চেন ইজি হয়, ওগুলো আগে দাগায় ফেলবা।
যেগুলো একটু বড় কোশ্চেন এগুলো একটু পরের জন্য রাখবা, বড় বা টাফ এগুলো একটু পরে দাগাবা পরে। যদি তুমি শুরুতে এটা ধরো, যেমন এই কোশ্চেনটা আমিও ধরছি, এখন ধরে আমি কি করছি, প্রথমে এই সূত্র দিয়ে ম্যাথটা ভুল করে ফেলছি। এই সূত্র কেন এই জায়গায় হচ্ছে না, কারণ এই জায়গায় আমাকে 4 সেকেন্ড পর্যন্ত দূরত্ব বের করতে বলছে, কিন্তু 4 সেকেন্ড পর্যন্ত আমাদের এখানে টোটাল অংশ হয়ে গেছে একটা, দুইটা, তিনটা পৃথক পৃথক অংশ আছে। সো আমি এই সূত্র ব্যবহার করে ম্যাথটা করতে পারি নাই। এই জন্য আমি কোন ওয়েতে গেছি, আমাদের সিকিউ বা সৃজনশীল যে ওয়েতে যায়, যেমন এই কোশ্চেনটা যদি সৃজনশীল দিত, এটা কিন্তু যথেষ্ট মানে ইম্পর্টেন্ট একটা কোশ্চেন বলতে পারো। সৃজনশীলে এই কোশ্চেনগুলো আসে, এই কোশ্চেন এমসিকিউতে দিয়ে দিয়েছে। তো প্রথমে আমরা 2 সেকেন্ডের জন্য সরণ বের করছি, কারণ 2 সেকেন্ড একটা অংশ, দেখো 2 সেকেন্ড পর্যন্ত একটা অংশ। তারপর আমরা কি করছি, এই যে 2 থেকে 3, দেখো 2 থেকে 3 এটা আরেকটা অংশ, আরেকটা সরণ বের করছি। তারপর আমরা 3 সেকেন্ডে মোট সরণ কত, আগের 2 সেকেন্ডের সরণ 10, পরের 2 থেকে 3 সেকেন্ডের সরণ হচ্ছে আমাদের জন্য কত 15, দুটো যোগ করে পাইছি আমরা 10, 15, 25। এটা কয় সেকেন্ডের সরণ বের হয়েছে, 3 সেকেন্ড। তারপর 4 সেকেন্ড, 4 সেকেন্ড কোনটা দেখো, এবার 3 থেকে 4 সেকেন্ডের সরণ আবার আলাদা, তাহলে এই জায়গার সরণটা আমরা আবার আলাদা করে কি করছি, বের করছি। বের করে টোটাল 4 সেকেন্ডের সরণ আমরা পাইছি, টোটাল 4 সেকেন্ড, আগে গেছি 25, এখন আবার 1 সেকেন্ডে গেছি 20 মিটার, তাহলে আগের 25 20 মিলায় কত হইলো আমাদের জন্য 45। বুঝছো কিনা দেখো, টোটাল 10 15 20, টোটাল 4 সেকেন্ডে গেছি আমরা 45 মিটার। তাহলে তৃতীয় আর চতুর্থ সেকেন্ড, 3 সেকেন্ড আর 4 সেকেন্ডের মাঝখানে আমরা কত দূরত্ব গেছি, 25 আর 45 বিয়োগ করে পাইছি 20 মিটার। দেখো বুঝছো কিনা, হইল? ওকে, আচ্ছা একজন বলছে বিয়োগ কেন করছি, একটু শুনবো। বিয়োগ করছি হচ্ছে আমাদেরকে কোন সেকেন্ডের সরণ বের করতে বলছে, চতুর্থ সেকেন্ড। চতুর্থ সেকেন্ড মানে 4 সেকেন্ডের সরণ না, চতুর্থ সেকেন্ড মানে 4 সেকেন্ডের সরণ থেকে কয় সেকেন্ডের সরণ মাইনাস করতে হবে, 3 সেকেন্ড। যদি বলতো তৃতীয় সেকেন্ড, তাহলে করতাম 3 সেকেন্ড থেকে 2 সেকেন্ড বিয়োগ। এখন বলছে চতুর্থ সেকেন্ড, এই জন্য আমরা 4 সেকেন্ড থেকে কয় সেকেন্ডের সরণ বিয়োগ করছি, 3 সেকেন্ড। দেখো বুঝে দেখো, তুমি যদি 4 সেকেন্ড চতুর্থ সেকেন্ডের সরণের জায়গায় তুমি যদি 4 সেকেন্ডের সরণ বের করে এই কোশ্চেন ভুল করতা, অ্যান্সার দেখো 45 মিটার কোশ্চেনে আছে। সো এই ছোটখাটো বিষয়গুলো পরীক্ষার হলে খেয়াল করতে হবে। এই ম্যাথটা অনেক বড়, এমসিকিউ হিসেবে এই কোশ্চেনটা যথেষ্ট একটা কঠিন কোশ্চেন। আশা করি সবাই বুঝতে পারছো, বুঝছি কিনা দেখি। হইল? হইল, ঠিক আছে। সো আমরা একটু সামনে অগ্রসর হই, আসি। ওকে, আসলাম পরবর্তী কোশ্চেনে। আসি, এই কোশ্চেনগুলা করার জন্য, এই কোশ্চেনগুলো যথেষ্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনগুলো করার জন্য আমরা সিরিয়ালি প্রথম হচ্ছে দূরত্ব বেগের কত গুণ, তারপরে এটা দূরত্ব, এই যে এটা একটা একটা করে আমি বলি। যখনই দেখবা কোনো পড়ন্ত বস্তুর দূরত্ব, ভালো করে শুনবা, যখনই দেখবা কোনো পড়ন্ত বস্তুর দূরত্ব সময়ের সম্পর্ক দিছে, আবার বলি, যখনই দেখবো কোনো পড়ন্ত বস্তুর দূরত্ব আর সময়ের সম্পর্ক দিছে, তখন এটার জন্য তুমি সূত্র ব্যবহার করবে এটা, h1/t1 স্কয়ার সমান h2/t2 স্কয়ার। দেখো বুঝতে পারছি কিনা। এরপর যদি আমাদেরকে কখনো পড়ন্ত বস্তুর ক্ষেত্রে বেগ সময়ের সম্পর্ক দেয়, আবার বলি, পড়ন্ত বস্তুর ক্ষেত্রে কিসের সম্পর্ক দেয়, বেগ সময়, তাহলে আমরা সূত্র ব্যবহার করব v1/t1 সমান ব্যবহার করব v2/t2। আবার বলি, বেগ সময় সম্পর্ক বললে আমরা এই সূত্রটা ব্যবহার করব। দেখো তো এই জায়গায় এরকম কোশ্চেন এটার নাই, এটার কোশ্চেনটা আছে, একটা দেখাই দিই তাহলে বুঝে যাবা। এই 2 নাম্বার কোশ্চেনটা, এই 2 নাম্বার বলছে বিনা বাধায় পড়ন্ত বস্তু, তাহলে পড়ন্ত বস্তু 5 সেকেন্ডে 50 মিটার। দেখো তো একটা সময় দিছে, একটা দূরত্ব দিছে, বলছে 72 মিটার পথ অতিক্রম করতে কত সেকেন্ড সময় লাগবে। তাহলে প্রথমে 5 সেকেন্ডে 50 মিটার, দ্যাট ইজ t1 এর মান দেওয়া আছে 5 সেকেন্ড। কত মিটার দূরত্ব অতিক্রম করছে, h1 50 মিটার। বলছে কি এরপর অতিক্রম করলে 72 মিটার পথ, 72 মিটার পথ অতিক্রম করতে, তাহলে আমাদেরকে h2 এর মান দেওয়া আছে 72 মিটার। বলছে কত সেকেন্ড সময় লাগবে, দ্যাট ইজ কার মান বের করতে বলছে, t2 এর মান। মিলাই দেখো, ওই যে আমরা বলছি যখন দূরত্ব সময়, একটা দূরত্ব বলবে একটা সময় বলবে, আবার আরেকটা দূরত্ব বলবে আরেকটা সময় বের করতে বলবে, বা বলবে একটা দূরত্ব একটা সময় বলবে, তারপর আরেকটা সময় বলে আরেকটা দূরত্ব বের করতে বলবে। এই টাইপের কোশ্চেনের জন্যই তুমি এই সূত্র ব্যবহার করবা, খুব ইজি। দেখো এখন এই সূত্র খাটাইলেই একবারে মিলে যাচ্ছে, h1/t1 স্কয়ার সমান h2/t2 স্কয়ার।
ব্যবহার করি, তাহলে আসবে h1 এর মান আমরা দেখতেছি কত 50, t1 এর মান আমরা দেখতেছি কত 5 এর স্কয়ার ইকুয়ালস টু h2 এর মান আমরা দেখতেছি 72, t2 এর স্কয়ার আমরা বের করব এখান থেকে t2 এর মান। তাহলে t2 এর মান বের করে যা পাই আমরা ক্যালকুলেটর করবে 50, এটা 25, 2 আসবে, t2 স্কয়ার 72/2 আসবে, 36 6 আসবে। ক্যালকুলেট করবা, ক্যালকুলেট করলে হ্যাঁ 6 সেকেন্ড অপশনে আছে, এটাই অ্যান্সার। দেখো বুঝছো কিনা? তাহলে দূরত্ব সময়ের কাহিনী দিলে এরকম, যদি বেগ সময় দিত, দেখতে একটা সময় একটা বেগ, তখন আমরা এই সূত্র ব্যবহার করতাম। পরে আসি, এটাও সেম টাইপের কোশ্চেন, একটু খেয়াল করবে, এটাতে একটু ছোট ট্রিক্স আছে। পরের কোশ্চেনটা একটু খেয়াল করবো, সবাই একটু খেয়াল করি। বললো একটি মুক্তভাবে পড়ন্ত বস্তু 5 সেকেন্ডে 25 মিটার দূরত্ব অতিক্রম করে। 5 সেকেন্ডে কত মিটার? 25 মিটার। তাহলে একটা t1 দেওয়া আছে, একটা h1 দেওয়া আছে, বুঝছি তো? দেখছো, একটা সময় একটা দূরত্ব। বলছে ষষ্ঠ সেকেন্ডে, এই যে আবার ঝামেলা করে ফেলছে। কততম সেকেন্ডে বলছে? ষষ্ঠ, নট 6 সেকেন্ডে, ষষ্ঠ সেকেন্ডে। তাহলে ষষ্ঠ সেকেন্ডের দূরত্ব বের করার জন্য 6 সেকেন্ডের দূরত্ব থেকে 5 সেকেন্ডের দূরত্ব কি করতে হবে? মাইনাস। বুঝছি কিনা দেখো, 6 সেকেন্ডের দূরত্ব থেকে 5 সেকেন্ডের দূরত্ব মাইনাস। বলছে আর কত দূরত্ব, বুঝবা কত দূরত্ব বলে নাই, আর কত, মানে ষষ্ঠ সেকেন্ডে বস্তুটা অতিরিক্ত আর কত দূরত্ব অতিক্রম করবে। তাহলে আমরা করবো কি, দেখো আমরা করব t1 এর মান আমরা লিখলাম 5 সেকেন্ড, আমরা h1 এর মান লিখলাম, দেওয়া আছে কত 25 মিটার। আমাদেরকে t2 এর মান বলে দিল কয় সেকেন্ড? 6 সেকেন্ড। আমাদেরকে h2 এর মান কি করা লাগবে? বের করা লাগবে। সূত্র তুমি জানো, বসাই দিবা h1/t1 স্কয়ার সমান আসবে h2/t2 এর স্কয়ার। বসায় এখান থেকে তুমি কার মান বের করবা? h2 বের করবা। h2টা বের করলে আমরা এই যে একটু আগে করছি, দেখো ম্যাথটা বহু সেম ম্যাথ, মান সহ সেম। দেখো এটাতে 5 সেকেন্ড 5 সেকেন্ড, একটু এদিক 50 মিটার আছে, এটা সরি সেম না পুরোপুরি। h2টা বের করি, h1/t1 স্কয়ার ইনটু t2 স্কয়ার, এটা আসলো h2 এর সূত্র। মানগুলো বসাই একটু আমরা। h1 এর মান দিছে আমাদেরকে কত? h1 এর মান দিছে হচ্ছে 25, t1 স্কয়ার, t1 এর মান দিছে 5 এর স্কয়ার ইনটু t2 স্কয়ার, t2 হচ্ছে 6 এর স্কয়ার। আচ্ছা উপরেও 25 নিচেও 25 কাটা, 6 6 36। তাহলে h2 এর মান আমরা কত মিটার পাচ্ছি দেখো তো? 36 মিটার। কিন্তু তোমাকে তো 6 সেকেন্ডের দূরত্ব বের করতে বলা নাই, বলছে ষষ্ঠ সেকেন্ডের দূরত্ব বের করতে। আবার বলি, কয় সেকেন্ডের দূরত্ব বের করতে বলছে? ষষ্ঠ। তার মানে তুমি 6 সেকেন্ডের দূরত্ব থেকে 5 সেকেন্ডের দূরত্ব কি করা লাগবে? মাইনাস। তাহলে 6 সেকেন্ডে 36, 5 সেকেন্ডে গেছি আমরা 25, 36 থেকে 25 বিয়োগ করব। তাহলে ষষ্ঠ সেকেন্ডের দূরত্ব আসবে কত? ষষ্ঠ সেকেন্ড এটা আসবে 36 থেকে এই 25 মিটারটা আমরা মাইনাস করব। তাহলে মাইনাস করলে কত মিটার আসছে? দেখাই যাচ্ছে 11 মিটার। তাহলে এটার অ্যান্সার কিন্তু 11 মিটার। এই যে 11 মিটার। এই যে দেখো, তুমি যদি এটা ভুল করে ষষ্ঠ সেকেন্ড না পড়ে 6 সেকেন্ড পড়তা, 6 সেকেন্ড পড়লে অ্যান্সার কত মিটার আসে? 36। দেখো অপশনে আছে, মানে তুমি ভুল যেটা করবা এটাও অপশনে দেওয়া থাকে। সো সবাই খুবই খুবই কেয়ারফুলি এই ম্যাথটা করতে হবে। ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের ম্যাথটা সবাই বুঝতে পারছো কিনা একটু কাইন্ডলি আমাকে জানাবা। সবাই বুঝতে পারছো কিনা দেখবা, কোথাও কোনো প্রবলেম হইলে অবশ্যই অবশ্যই একটু বলবা। তাহলে ষষ্ঠ সেকেন্ড না বলে 6 সেকেন্ড বললে সেম ম্যাথ, 6 সেকেন্ড বললে কিন্তু 36 অ্যান্সার আসতো। তুমি যদি ষষ্ঠ না পড়তে গিয়ে ভুলে 6 পড়ে ফেলো, অ্যান্সার কিন্তু ভুল হয়ে যাবে। সো খুবই সতর্ক থাকতে হবে এমসিকিউতে। এই জন্য এই সেম টাইপের কোশ্চেন গুলা আমরা আমাদের পিডিএফ এ একসাথে দিয়ে রাখবো, তোমরা অবশ্যই প্র্যাকটিস করবো। আমরা আজকে না দিলেও আগামীকালকে অবশ্যই পিডিএফটা তোমাদেরকে প্রোভাইড করে দিব। আসো এরপর আমরা একটু সামনের দিকে অগ্রসর হই। উপরের 1 নাম্বার কোশ্চেনটা আমাদের একটু বাকি আছে, ওইটা একটু আমরা শেষ করি, তারপর আমরা আগাবো। আসো উপরের কোশ্চেনটা বললো কি, স্থির অবস্থান থেকে, ওকে স্থির অবস্থান, বিনা বাধায় পড়ন্ত বস্তু ছেড়ে দিলে 4 গুণ দূরত্বে, খেয়াল করবা দূরত্ব কয় গুণ? 4 গুণ। দূরত্ব হলো 4 গুণ, দূরত্ব হইল 4 গুণ। বলছে বেগ কত গুণ বৃদ্ধি? খুব ভালো করে শুনবা, দূরত্ব 4 গুণ হইছে, দূরত্ব 4 গুণ, বেগ কত গুণ? এবার তোমার মাথায় আসবে যে স্যার আপনি তো বেগ আর সময়ের সম্পর্ক একটু আগে লিখছেন, আপনি দূরত্ব আর সময়ের সম্পর্ক লিখছেন, কিন্তু বেগ আর দূরত্বের সম্পর্ক তো লিখেন নাই। আসলে লিখছি, বলতো বেগ আর দূরত্বের সম্পর্ক ওই যে ভি স্কয়ার সমানুপাতিক কি পড়াইছি আমরা? এস, অথবা এটাকে বলি আমরা ভি সমানুপাতিক রুট এস। ঠিক আছে, বুঝা গেছে? ভি স্কয়ার সমানুপাতিক এস বা ভি সমানুপাতিক কত? রুট এস। বলছে কি দূরত্ব 4 গুণ। তাহলে খেয়াল করবা, আমরা দূরত্ব দ্যাট ইজ এস এর মান কয় গুণ করে ফেলছি? 4 গুণ। বসাও এস এর জায়গায় 4 গুণ, দেখো এস এর জায়গায় √4, তাহলে ভি সমানুপাতিক আসবে
2, তার মানে বেগটা দেখো s 4 গুণ, এই জন্য s এর জায়গায় আমরা কত বসাই দিছি 4। আবার বলি দূরত্ব 4 গুণ, এই জন্য s এর জায়গায় যত গুণ করছি তা বসাই দিছি, আসলো 2। তাহলে বেগের মান কত গুণ হবে? 2 গুণ। এবার একটু সারপ্রাইজ হয়ে যাবে, অপশনগুলো দেখো 1/4, 1/2, 1/4। কোশ্চেনে কিন্তু 2 নাই, তাহলে কি আমরা ম্যাথ ভুল করছি? না। কোশ্চেনে একটা কথা লিখছে, বেগ কত গুণ হবে জিজ্ঞাসা করে নাই, বেগ কত গুণ হবে জিজ্ঞাসা করে নাই, বলছে কত গুণ কি পাবে? বৃদ্ধি। তার মানে তোমার বেগ যদি আগে ভি হয়ে থাকে, এখন ওই বস্তুটার বেগ যদি আগে ভি হয়ে থাকে, এখন বেগটা হয়ে গেছে দ্বিগুণ, বেগটা হয়ে গেছে 2v, বেগটা হয়ে গেছে দ্বিগুণ। তাহলে বেগটা বৃদ্ধি কত পাইছে? বৃদ্ধি পাইছে, বৃদ্ধি পাইছে। বৃদ্ধি মানে কি? শেষ থেকে আদিটা আমরা বিয়োগ করব, করলে আসবে ভি আসলো। তার মানে ভি এর সাথে কত গুণ আকারে আছে বলতো? 1। বা সিম্পল করে বলি আরো, তোমার বেগ এই জায়গায় বস্তুটার বেগটা কয় গুণ বাড়ছে? দ্বিগুণ হইছে। বস্তুটার বেগটা কয় গুণ হইছে? দ্বিগুণ হইছে। দ্বিগুণ হওয়া মানে কত গুণ বৃদ্ধি পাইছে? বৃদ্ধি পাইছে কিন্তু 1 গুণ, বাড়ছে 1 পরিমাণ, হইছে দ্বিগুণ। বুঝছি ব্যাপারটা? তাহলে যখন বলবে বৃদ্ধি এবং অপশনে খুঁজে পাইলা না দ্বিগুণ, তখন তুমি বিয়োগ করে করবা, আগের একটা বিয়োগ হবে। দেখো এরকম আরেকটা কোশ্চেন আমি বলি, বললো দূরত্বটা, দূরত্বটা আমরা 16 গুণ করছি, দূরত্বটা আমরা 16 গুণ করছি, বললো বেগটা কত গুণ হবে? বেগটা কত গুণ? বুঝবা, দূরত্ব করছি 16 গুণ, বললো বেগটা কত গুণ হবে। দেখি অ্যান্সার দাও, দূরত্ব যদি 16 গুণ হয় বেগটা কত গুণ হবে? আবার বুঝাই দেন। কোনটা বুঝাই দিব স্যার? একটু যদি ক্লিয়ার করে বলতা কোনটা, তাহলে আমি একটু বুঝতে পারতাম। ওকে, বুঝছে অনেকেই। ওকে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওকে, বুঝছে, ঠিক আছে, হইল। দেখি এটার অ্যান্সার দাও সবাই, সবাই একটু এটার অ্যান্সারটা লিখো, দেখি কত হয়, দেখি বলতে পারো কিনা সবাই। আরেকবার বললে ভালো হয়। জি স্যার আমি বলতেছি আরেকবার, এই কোশ্চেনটা করলেই তোমরা বুঝে যাবা। এই যে একজন কিন্তু, একজন দুইজন ফাঁদে পা দিছে। ওকে, ওকে, আসো, ঠিক আছে, হইল। তাহলে মিলাই, বলছে দূরত্ব কয় গুণ করছি? 16 গুণ। কোশ্চেন পড়ো, বলছে বেগ কত গুণ হবে? তাহলে লিখি, বেগের সাথে দূরত্বের সম্পর্ক এই যে হয় এটা অথবা এটা, ভি সমানুপাতিক রুট এস। কাকে 16 গুণ করছি আমরা? কাকে 16 গুণ করছি আমরা? দূরত্বকে। তাহলে এস এর জায়গায় বসাই দিবা রুট 16। তাহলে বেগ দেখো তো কয় গুণ হবে? 4 গুণ হবে। আবার দেখো কয় গুণ হবে? 4 গুণ। কোশ্চেনে যদি বলতো কত গুণ বৃদ্ধি, কোশ্চেনে যদি বলতো কত গুণ বৃদ্ধি, কোশ্চেনে যদি বলতো কত গুণ বৃদ্ধি, যেমন আমাদের কোশ্চেনে বলছে কত গুণ বৃদ্ধি, কত গুণ বৃদ্ধি বললে তখন হইতো হইছে কয় গুণ? 4 গুণ। আগে কত গুণ ছিল? 1 গুণ ছিল। সো এখন বৃদ্ধি পাইছে কয় গুণ? 3 গুণ বৃদ্ধি। এবার দেখো সবাই বুঝছো কিনা, অর্থাৎ যখন বৃদ্ধি বলবে তখন আগে থেকে কত মাইনাস করতে হবে? 1 মাইনাস করতে হবে। যদি কোশ্চেনে বলতো কত গুণ, আমরা জিজ্ঞাসা করছি কত গুণ, তার মানে হবে কয় গুণ? 4 গুণ, অ্যান্সার 4 গুণ। কিন্তু যদি বলতো কত গুণ বৃদ্ধি, তখন কিন্তু 4 থেকে আমাদের 1 মাইনাস করতে হতো, যেটা আমাদের এই কোশ্চেনে করা লাগছে। দেখো এই কোশ্চেনেও আমাদের কয় গুণ আসছিল? দ্বিগুণ। কিন্তু 2 থেকে আমরা আগের একটা মাইনাস করে কত গুণ বৃদ্ধি বলছি? 1 গুণ কি বলছি? বৃদ্ধি। এবং আমাদের এই জায়গার কোশ্চেনে কিন্তু আসলে বৃদ্ধি, এই জন্য অ্যান্সার কত গুণ? 1 গুণ। কিন্তু এখানে দেখো আমি জিজ্ঞাসা করছি জাস্ট কত গুণ। সো খুবই সাবধান, কোশ্চেনে 1-2টা কথার কারণে কোশ্চেন অনেক চেঞ্জ হয়ে যায়। সো বেগ কিন্তু 4 গুণ, কিন্তু বৃদ্ধি কত গুণ বলছে আর আমরা কয় গুণ বৃদ্ধি বুঝছি? 3 গুণ বৃদ্ধি। দেখো সবাই বুঝতে পারছো কিনা, কারো আর কোনো প্রবলেম আছে কিনা একটু আমাকে বলবা। দেখো কারো কোনো প্রবলেম আছে কিনা, যারা বলছিলা বুঝেন নাই একটু কাইন্ডলি জানাবা, বুঝতে পারলে একটু জানাবা অবশ্যই। দেখি বুঝতে পারছো কিনা একটু দেখো। বুঝতে পারলে হ্যাঁ, ঠিক আছে, ওকে, ওকে, ঠিক আছে।
বুঝতে পারছে? আসেন স্যার আমরা এর পরের ঘটনা একটু শুরু করি। আমরা তাহলে বুঝাতে পারলাম আশা করি যে যখন আমাদের বেগ সময়ের সম্পর্কগুলো দিবে, আমি যেই কথাগুলো বলি একটু কাইন্ডলি এগুলো নোট করার চেষ্টা করবা, কারণ এগুলো ছোটখাটো এমসিকিউর জন্য তখন তোমার কাজে লাগবে। তোমরা যখন পিডিএফ আর শিটটা আমাদের স্টুডেন্টরা পেয়ে যাবা, তোমরা এগুলো বুঝতে আর সমস্যা হবে না, তোমরা ওগুলো তখন কাজে লাগাইতে পারবা। আসি আমরা সামনের দিকে অগ্রসর হই। ওকে, এই দুইটা কোশ্চেন একটু ভালো করে শুনবা, আমরা একটু মিলাই। প্রথমে আমরা দুইটা কনসেপ্ট বলছিলাম। একটা কনসেপ্ট বলছিলাম বিচরণকাল, এগুলো একটু বলি ছোট করে, আবার দ্রুত শুনবা। একটা কনসেপ্ট বলছিলাম বিচরণকাল, যখন আমরা একটা বস্তুকে কি করব, নিক্ষেপ করব। মিলাও, এই যে একটা বস্তু নিক্ষেপ করলাম, নিক্ষেপের পর এই বস্তু উপরে যাবে, আবার কোথায় আসবে, ভূমিতে আসবে। আবার বলি, একটা বস্তুকে আমরা ভূমি থেকে নিক্ষেপ করব, বস্তু উপরে যাবে, আবার কই ফিরে আসবে, ভূমিতে। যে সময় পর বস্তু ভূমিতে ফিরে আসবে ওই সময়ের নাম বিচরণকাল। যে সময় পর কই ফিরে আসবে, ভূমিতে, মানে এখানে ফিরে আসবে, এটার নাম বিচরণকাল। এটার সূত্র হচ্ছে ক্যাপিটাল টি সমান 2u/g। ক্যাপিটাল টি সমান 2u/g। ইউ মানে বেগটা, কোশ্চেনে দেওয়া থাকলে ওটা বসাবো, আর যদি অন্য কিছু দেওয়া থাকে ওই অনুযায়ী মান বের করবো। হইলো, তাহলে মার্সি নিক্ষেপ যে সময় পর ভূমিতে পড়বে ওটার নাম হচ্ছে বিচরণকাল। যে সময় পর ভূমিতে পড়বে, সূত্র এটা 2u/g। হইলো, তবে যদি কোশ্চেনে বলে শুধু উপরে উঠতে সময়, যদি কোশ্চেনে বলে শুধু উপরে উঠতে সময়, তাহলে বুঝবা উপরে উঠা প্লাস নামা মানে হচ্ছে 2u/g। যদি বলে শুধু উঠতে সময়, তাহলে অ্যান্সার হচ্ছে শুধু u/g। যদি বলে নামতে সময়, শুধু নামতে সময়, তাহলেও শুধু u/g। এটাকে আমরা বলি t2। আবার বলি, উঠতে সময় হচ্ছে u/g, নামতেও সময় হচ্ছে u/g, কিন্তু টোটাল মারার পর, বস্তুকে নিক্ষেপ করার পর কত সময় পর ফিরবে, দ্যাট ইজ পুরা উঠা প্লাস নামা মানে 2u/g। অর্থাৎ উঠতেও u/g, নামতেও u/g, উঠতে u/g, নামতে u/g, u/g প্লাস u/g টোটাল হবে 2u/g। তাহলে কোশ্চেন পড়ে পড়ে বুঝতে হবে। এই কোশ্চেনটা আমরা ওভাবে অ্যান্সার করব। যেমন আমি এখানে দেখে, এখানে এরকম একটা কোশ্চেন আছে, বলছে একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে 54 কিলোমিটার/আওয়ার, 54 কিলোমিটার। এগুলো একটু ছোট করে বলে রাখি সবাইকে, সবাই একটু মাথায় রাখি এগুলো এমসিকিউ ট্রিক্সে তোমাদের কাজে লাগবে। সেটা হচ্ছে যখন তোমাকে দিবে 18 কিলোমিটার/আওয়ার, বা তোমাকে দিবে 36 কিলোমিটার/আওয়ার, বা তোমাকে দিবে 54 কিলোমিটার/আওয়ার, এই যেমন আমাদেরকে দিছে, তারপর তোমাকে দিবে 72 কিলোমিটার/আওয়ার, এগুলা বা যে কোনো কিলোমিটার/আওয়ারে যদি দেওয়া থাকে, যে কোনো কিলোমিটার/আওয়ারে যদি দেওয়া থাকে, তাহলে তুমি মিটার/সেকেন্ডে নেওয়ার জন্য কি করো, 1000 দিয়ে গুণ করো, 3600 দিয়ে ভাগ করো। ক্যালকুলেটরে অনেকগুলো বাটন এক্সট্রা চাপতে হয়, 1000 গুণ 3600 ভাগ, অনেকগুলো বাটন। তুমি এই কাজটা ইজিলি করতে পারবা যদি ডিরেক্টলি 3.6 দিয়ে ভাগ করো। কি দিয়ে ভাগ করেন স্যার? 3.6। তুমি ডিরেক্ট মান 3.6 দিয়ে ভাগ করবা, দেখবে অনেক ইজিলি মিলে গেছে। এরপর যারা এটা বুঝছো, কিলোমিটার/আওয়ার থেকে মিটার/সেকেন্ডে নিব, 1000 দিয়ে গুণ 3600 দিয়ে ভাগ না, এমসিকিউর জন্য ডিরেক্ট 3.6 দিয়ে ভাগ করব। তারপর যারা এটা মনে রাখতে পারবা তাদের জন্য এক্সট্রা করে এই মানগুলো একটু তুমি মনে রাখবা। 18 কিলোমিটার/আওয়ার মানে 5 ms/1, 36 কিলোমিটার/আওয়ার মানে 10 ms/1, 54 কিলোমিটার/আওয়ার মানে এটা হচ্ছে 15 ms/1, 72 কিলোমিটার/আওয়ার মানে এটা হচ্ছে 20 ms/1। এমসিকিউতে এই 18, 36, 54, 72 এই মানগুলোই সবচেয়ে বেশি দেয়। সো এগুলোর প্রতি তুমি সবচেয়ে বেশি খেয়াল রাখবা, এই মানগুলো একটু তাড়াতাড়ি মাথায় রাখবা। ঠিক আছে, হলো। তাহলে এই মানগুলো একটু মাথা রাখবা, তাহলে তুমি এমসিকিউর জন্য, আমাদের কাজই আজকে হচ্ছে এমসিকিউ সলভ করা না, কারণ এমসিকিউ এগুলো তুমি আধা ঘন্টা 1 ঘন্টা ধরে সলভ করতে পারো, কোনো প্রবলেম নাই। আমরা চাচ্ছি যেন তুমি দ্রুত এই কোশ্চেনগুলো একটু সলভ করো, তাহলে আমি বুঝতে পারবো যে না দ্রুত সলভ করতেছো তুমি, কারণ তোমার ওই 1 মিনিটের মাঝখানে যদি কথাগুলো মাথায় আসে, ভেরি গুড। হইলো, আমরা এই কথা বলে ফেললাম, বিচরণকাল মানে যাবে প্লাস আসবে, সময় হচ্ছে 2u/g, শুধু উঠতে u/g, শুধু নামতে u/g। হইলো, এবার আমাদের এই কোশ্চেন বলছে এত বেগে নিক্ষেপ করছি 54 কিলোমিটার/আওয়ার, তাহলে দেখো তো আছে 54, হয় 3.6 দিয়ে ভাগ করব অথবা ডিরেক্ট মাথা রাখবো 15, তাহলে 15 ms/1 পেয়ে গেলাম। বুঝছো, নিক্ষেপ করা হয়েছে। বুঝছো, বস্তুটির সর্বোচ্চ উচ্চতায় আরোহণ করতে সময়, আবার বুঝবা
সর্বোচ্চ উচ্চতায় আরোহণ করতে সময় কত সময় লাগবে? তার মানে ও কি উঠবে প্লাস নামবে না, শুধু উপরে উঠবে। তো সময়ের মান হবে কত? শুধু ইউ বাই জি। শুধু ইউ কত? শুধু ইউ হচ্ছে 15, জি এর মান কত? 9.8। তুমি ভাগ করবা, ক্যালকুলেটর দিয়ে করবা, অ্যারাউন্ড 1.5 সামথিং আসবে। এই যে 1.53 অ্যান্সারে আছে। দেখা ফেল। দেখো বুঝছো কিনা? শুধু ইউ বাই জি কেন? কারণ শুধু বস্তুটা উপরে উঠতে আমরা কত সময় লাগবে জিজ্ঞাসা করছি। যদি বলতো কত সময় পর ফিরবে, তাহলে কিন্তু 2u বাই জি করতে হতো। আশা করি বুঝছো। অনেকেই কিন্তু কমেন্ট সেকশনে অ্যান্সার দিয়ে ফেলছো, ভেরি গুড, এটাই দরকার। অনেকেই দ্রুত করে ফেলতে পারে এই ম্যাথগুলো। আসো পরের কোশ্চেনটা। পরের কোশ্চেন বলছে একটি বস্তুকে খাড়া উপরের দিকে কত বেগে নিক্ষেপ করলে, কত বেগে নিক্ষেপ করলে তা 10 সেকেন্ড পর ভূপৃষ্ঠে পতিত হবে। দেখো নিক্ষেপ করছো কত বেগে, দ্যাট ইজ কার মান বের করব, ইউ এর মান বের করব। কত বেগে নিক্ষেপ করছি? 10 সেকেন্ড পর ভূপৃষ্ঠে, তার মানে নিক্ষেপ করছি যাবে আসবে, ভূপৃষ্ঠে পতিত হবে। তার মানে নিক্ষেপ করছে উপরে না, শুধু শুধু উপরে হলে ইউ বাই জি, যেমন এই ম্যাথটা। কিন্তু এখন বলছে যাবে প্লাস আসবে, কয় সেকেন্ড সময় লাগবে বলছে আমাদেরকে? 10 সেকেন্ড। তার মানে আমরা লিখবো 2u বাই জি, টোটাল আসতে প্লাস যাইতে সময় 10 সেকেন্ড। তাহলে তোমার লাগবে ইউ এর মান, তাহলে ইউ সমান আসবে 10 ইন্টু জি ডিভাইড বাই 2। তাহলে এই জায়গায় আসবে তোমার জি এর মান 9.8 বসাবা, 9.8 বসালে এটা আসবে 49 ms ইনভার্স 1। ক্যালকুলেটর মারলেই তোমার 49 ms ইনভার্স 1 চলে আসবে। দেখো বুঝছো কিনা? এই কোশ্চেন যদি এদিক ওদিক হয় তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তুমি অবশ্যই দেখিও 2u বাই জি কেন বসাইছি? কারণ বস্তু উঠছে প্লাস নামছে। এই কোশ্চেনে শুধু ইউ বাই জি কেন বসাইছি? শুধু উপরে উঠছে। বুঝছো? এর পাশাপাশি এক্সট্রা করে একটা জিনিস জানবা, যে আমরা যদি একটা বস্তুকে নিক্ষেপ করি, এটা সর্বোচ্চ কত উচ্চতা উঠবে। সর্বোচ্চ উচ্চতা মানে কোথায় উঠবে, এই যে হাইয়েস্ট কতটুকু উঠবে, হাইয়েস্ট কতটুকু উঠবে, এটা সূত্র হচ্ছে h সমান ইউ স্কোয়ার বাই 2g। ক্লাস শুরুতেও একবার বলছি, আবার বলতেছি, বারবার বলতেছি যেন একটু মনে থাকে, যে সবচেয়ে বেশি কত উচ্চতায় উঠবে, এটা সূত্র হচ্ছে ইউ স্কোয়ার বাই 2g। আবার বলি, সবচেয়ে বেশি কত উচ্চতায় উঠবে, এটার অ্যান্সার হচ্ছে ইউ স্কোয়ার বাই 2g। আশা করি সবাই বুঝতে পারছো। সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, এটা সূত্র হচ্ছে ইউ স্কোয়ার বাই 2g। হলো। এই টাইপের ম্যাথগুলো আমরা, এই টাইপের ম্যাথে এর বাইরে আর কিছুই আসবে না। সো তুমি খুবই নিশ্চিত থাকতে পারো যে সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, এই যে সূত্র। উঠে প্লাস নামতে সময় বিচরণকাল 2u বাই জি, উপরে উঠতে কত সময়, ইউ বাই জি, নামতে কত সময়, ইউ বাই জি। শেষ। উঠতে সময় আর নামতে সময় পরস্পর কি সম। দেখো খুবই কম কম ইনফরমেশন মাথায় রাখতে হবে। এই ইনফরমেশন গুলো মাথায় রেখে যাইতে পারলেই তোমার মোটামুটি আর কোনো প্রবলেম হওয়ার কথা না। তারপর আসি, ওকে, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক আসছে। এটার জন্য আসলে যতটা বুঝানো এর চেয়ে বেশি এটা ইম্পর্টেন্ট হচ্ছে। এটার ক্ষেত্রে আসলে একটু কিছু জিনিস মাথায় রাখতে হবে, কিছু করার নাই। বুঝছো, কিছু জিনিস একটু মুখস্থ করে যেতে, এগুলো থিওরিটিক্যাল, এই জন্য আমরা পড়া রাখছি, কোনো ম্যাথমেটিক্যাল জিনিস না, পুরোপুরি থিওরিটিক্যাল জিনিস। তো এইটার জন্য তুমি জাস্ট কয়েকটা জিনিস মনে রাখবা। আসো আমি লিখি সিরিয়ালি। প্রথমে হচ্ছে তোমার সমবেগের ক্ষেত্রে, সমবেগের ক্ষেত্রে, সমবেগের ক্ষেত্রে, সমবেগের ক্ষেত্রে মানে কি, বেগের মান কোনো কি হবে না, চেঞ্জ। সমবেগের ক্ষেত্রে তোমার দুইটা গ্রাফ আছে। একটা গ্রাফকে বলি আমরা সরণ আর সময়ের গ্রাফ। আবার বলি, কার কার গ্রাফ, সরণ আর সময়ের গ্রাফ। এই সরণ আর সময়ের গ্রাফটা, সরণ আর সময়ের গ্রাফটা হবে এরকম। সমবেগের ক্ষেত্রে সরণ আর সময়ের গ্রাফটা হচ্ছে এরকম, অর্থাৎ গ্রাফটা এরকম উপরের দিকে যাবে। একটু মুখস্থ রাখবা তোমরা, যারা একটু এক্সট্রা পারো তাদের জন্য হচ্ছে, আমি যদি স্থানাঙ্ক জ্যামিতি দিয়ে বলি তখন তোমাদের বুঝতে ইজি হবে, কিন্তু আমি এখন এটা বলবো না, কারণ এখন সবাই ক্লাস করতেছো, সো তুমি একটু মাথায় রাখবে, কিছু জিনিস মুখস্থ করতে হয় মাঝে মাঝে। তাহলে সরণ সময়, তবে এটা বুঝে বুঝে করা যায়, এটা বুঝে বুঝে করা যায় না এরকম জিনিস না, বুঝে বুঝে করা যাবে। এটার ক্ষেত্রে স্থানাঙ্ক জ্যামিতি খাটায় আসলে এটা করা যায়। যাই হোক, ওগুলো বাদ দিয়ে এখন আমরা সরণ সময়, এগুলো তোমরা আস্তে আস্তে বড় হইলে ইন্টারে উঠলে তারপর পড়বা, কারণ এখন এত বেশি গ্রাফ তোমাদের লাগে না। সরণ সময় লেখচিত্র সমবেগের ক্ষেত্রে এটা। তবে যদি এটা সরণ সময় না দিয়ে যদি দিত বেগ সময়, বেগ সময়, এইদিকে দিত বেগ, বেগ এইদিকে দিত সময়, বেগ সময় লেখচিত্রটা হবে দেখতে এরকম, বেগ সময় লেখচিত্রটা এরকম, অর্থাৎ এটা এক্স অক্ষের সমান্তরাল। সমবেগের ক্ষেত্রে দুইটা গ্রাফ মাত্র। তারপর আসো, তারপর হচ্ছে ত্বরণের ক্ষেত্রে, একটু লিখি, ত্বরণের ক্ষেত্রে, ত্বরণের ক্ষেত্রে, ত্বরণ মানে কি, যখন বেগের মান চেঞ্জ হবে। ত্বরণের ক্ষেত্রে ভালো করে শুনবা, ত্বরণের ক্ষেত্রেও আমাদের দুইটা গ্রাফ, দুইটা গ্রাফ। এর মধ্যে সিরিয়ালে আঁকি আমি, প্রথমে এটা দিয়ে না আঁকি, এটা দিয়ে আঁকি। ত্বরণের ক্ষেত্রে প্রথমে হচ্ছে সরণ সময় লেখচিত্র,
সরণ সময় লেখচিত্রটা ত্বরণের ক্ষেত্রে একটু মুখস্থ করবা, এটা অনেকেই পারবা, তাও আমি একটু বলে দিই। সরণ সময়ের ক্ষেত্রে ত্বরণ লেখচিত্র এরকম, মানে এরকম উপরের দিকে যাবে, ঠিক আছে? একটু মুখস্থ করব। সরণ সময়ের ক্ষেত্রে এটা হচ্ছে লেখচিত্র হইল ত্বরণের ক্ষেত্রে। আর এরপর হচ্ছে আমাদের সরণ সময়ের পর হচ্ছে বেগ সময়। তাহলে বেগ সময়টা কি? বেগ সময় লেখচিত্রটা হবে এরকম, বেগ এইদিকে, সময় এইদিকে। বেগ সময়ের ত্বরণের ক্ষেত্রে লেখচিত্রটা এরকম। বুঝবা, বুঝবা খুব ভালো করে। এটা কিন্তু সমতরণ, সমতরণের ক্ষেত্রে, সমতরণের ক্ষেত্রে এটা সমতরণ। আর ত্বরণের ক্ষেত্রে এটা সমতরণ। অসমতরণ বললে তেমন কোনো পরিবর্তন হয়, তখন আসলে একটু ভিন্ন ভিন্ন হয়। তো এটা তোমাদের লাগবে না, এতটুকু পর্যন্তই ইনাফ। তারপর আসো এক্সট্রা। এক্সট্রা দুইটা জিনিস, এই চারটা যদি তুমি মনে রাখতে পারো, এটা হবে এটা হবে যথেষ্ট, ইনাফ, এটা হবে ইনাফ। তুমি যদি এক্সট্রা মনে রাখতে চাও, দুইটা মনে রাখতে পারো। একটা হচ্ছে মন্দনের, মন্দনের ক্ষেত্রে, মন্দনের ক্ষেত্রে বেগ সময় লেখচিত্রটা এরকম, সময় এইদিকে আছে বেগ। মন্দনের ক্ষেত্রে বেগ সময় লেখচিত্রটা এরকম নিচে নামবে। তবে মন্দনের ক্ষেত্রে সরণ সময় লেখচিত্রটা, মন্দনের ক্ষেত্রে সরণ সময় লেখচিত্রটা এরকম না, মন্দনের ক্ষেত্রে সরণ সময় লেখচিত্র এরকম। দেখো আরেকবার আঁকি, একটু অন্য কালার দিয়ে আঁকি, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো এটা গেছে কিরকম, ত্বরণের ক্ষেত্রে এরকম বাঁকা হয়ে এইদিকে উপরে উঠছে, এটা উঠবে এরকম করে উপরে, এরকম করে। এটার কার্ভটা এরকম, দেখিও দুইটা আলাদা। তাহলে মন্দনের ক্ষেত্রে এটা কিন্তু সরল রেখা, বুঝিও সরলরেখা, এগুলো একটু এঁকে রাখবা খাতার মধ্যে মন্দনের ক্ষেত্রে। আর এটা সমতরণের ক্ষেত্রে, অসমতরণের ক্ষেত্রেও বেগ সময় লেখচিত্র আছে। এগুলো বললাম তো, এগুলো হচ্ছে পুরোপুরি তুমি যদি এই চারটা মনে রাখো ইনাফ। এক্সট্রা এগুলা, সেগুলো তুমি মনে রাখতে পারলে ভালো, না মনে রাখতে পারলে তেমন সমস্যা নাই। মন্দনের পর হচ্ছে একটু করে বলি অসমতরণেরটা। অসমতরণ, অসমতরণের ক্ষেত্রে গ্রাফটা এরকম, সময় এইদিকে, বেগ যদি এই দিকে থাকে। অসমতরণ, এই যে সমতরণের ক্ষেত্রে বেগ সময় এরকম সোজা, কিন্তু অসমতরণ হইলে বেগ সময় লেখচিত্রে এরকম হয়, কার্ভ হয় এরকম, এরকম কার্ভ। এই যে এই দিকের গ্রাফটা, তো দেখো কনফিউজিং কিন্তু। সো একটু কিন্তু সাবধানে দাগাইতে হবে এই ইয়াটা। দেখো সবাই বুঝছো কিনা, দেখো সবাই বুঝছো কিনা। যদি এই জিনিসগুলো একটু সিরিয়ালি তুমি মনে রাখতে পারো, তাহলে কিন্তু অনেকগুলো জিনিস ইজি হয়ে যাবে। আসলে এবার আমরা এমসিকিউ গুলো একটু দাগাই, অনেকেই বলে ফেলছে অ্যান্সার। আসি, তাহলে প্রথমে হইল কি, নিচের কোন লেখটি সমবেগ নির্দেশ করে? তাহলে দেখো আগে কি, এস টি, এস টি, এস টি সব আছে। দেখো তো সরণ সমবেগের ক্ষেত্রে সরণ সময় লেখচিত্র কোনটা? এই যে এরকম করে বিন্দু থেকে এই যে উপরে উঠবে এই গ্রাফটা। তাহলে বেশি রাইট অ্যান্সার কোনটা? এই যে এটা রাইট। তবে বুঝিও এটা কিন্তু ভুল না। দেখো তো এই লেখচিত্র খালি উপরে উঠলেই কিন্তু এই লেখচিত্র, বুঝিও এই লেখচিত্রটা খালি উপরে লিখলেই এই লেখচিত্র। সো এটাও কিন্তু কারেক্ট, মানে এই জায়গায় খ আর ঘ দুইটা অপশনই কারেক্ট। বেস্ট কারেক্ট কোনটা? বেস্ট কারেক্ট এটা। তবে অপশনে যদি এটা না থাকতো, বুঝবা অপশনে এটা না থাকতো তুমি কিন্তু এটা দাগাইলে অ্যান্সার হইতো। সব বুঝে বুঝে একটু দাগাবা। সমবেগের ক্ষেত্রে দেখো সরণ সময় কোনটা আমাদের এরকম মূল বিন্দু থেকে, সো এটা উপরেরটা দাগাইলেও কিন্তু হইতো যদি অপশনে এটা না থাকতো। এটা হচ্ছে বেস্ট অ্যান্সার, এটা দাগাইলাম। পরে আসি, বলছে নিচের কোনটি সুষমতরণের গ্রাফ? সুষমতরণ মানে সমতরণ বুঝতেছো আশা করি। প্রথমে দেখো বেগ দিছে, বেগ দিছে, এই দুটা বেগেরটা আগে দেখো কি ত্বরণ বললো, সম। তাহলে বেগ এরকম থাকে, সমতরণ বেগ এরকম থাকে না। দেখো ত্বরণ, বেগের লেখচিত্র এই যে সমতরণ এরকম, ত্বরণ যদি অসম হয় তাইলে বেগের লেখচিত্র এরকম। দেখো এরকম থাকে কখন? শুধুমাত্র সমবেগের ক্ষেত্রে। তাহলে অসমতরণ হইলে গ্রাফটা এরকম। তাহলে দেখো তো এখানে কিন্তু এরকম কার্ভ করে দিছে, কিন্তু এটা কি সমতরণ? না, এটা কিন্তু অসমতরণ। অসমতরণ দেখো তোমাদেরকে সবগুলাই, তুমি সবগুলো লেখচিত্রে চিনবা কোনটা কিসের। এটা হচ্ছে কখন? সমবেগ। এটা হচ্ছে সমবেগের ক্ষেত্রে। এটাকে আরেকটা বলে, এই টেকনিকটাকে বলা হচ্ছে, এটাও কিন্তু খুব ভালো একটা টেকনিক এমসিকিউর জন্য, এটাকে বলে অপশন টেস্ট টেকনিক। তুমি কিন্তু অপশনগুলো এরকম টেস্ট করতে পারো যে কোনটা কিসের। আমি এটা জানি না, এটা জানি না, কিন্তু এটা জানি আমি। তো দুইটা জানলে কিন্তু তুমি অলরেডি দুইটা অপশন অমিট করে ফেললাম, বাদ করে ফেললাম। তাহলে আমি জানি এটা সমবেগ, এটা হচ্ছে অসমতরণ, সো এই দুটো বাদ। তাহলে বাকি আছে কি? আসো সরণ, সরণ এই জায়গায় লেখচিত্র সোজাসুজি গেছে, বলতে এরকম সোজাসুজি, সরণ সময় সোজাসুজি, সরণ সময় সোজাসুজি, সরণ সময় সোজাসুজি, অবশ্যই কি বেগ? সমবেগ, অবশ্যই সমবেগ। তাহলে ত্বরণ কোনটা? ত্বরণ এই যে সরণ সময় আঁকা আছে কিনা দেখো তো, এই যে সরণ সময় এই যে আঁকা আছে, এই যে দেখো বলছিলাম এরকম করে কার্ভ করে উপরে যাবে। দেখো বুঝতে পারছো কিনা? সবগুলা গ্রাফই কিন্তু আসলে অপশনের মধ্যে, সবগুলা গ্রাফই কিন্তু আসলে অপশনের মধ্যে।
ইম্পর্টেন্ট গ্রাফ। সবগুলা গ্রাফই কিন্তু অপশনের মধ্যে ইম্পর্টেন্ট। কেন? আশা করি সবাই বুঝছো। সবগুলাই কিন্তু ইম্পর্টেন্ট। আমরা কিছু ট্রিক্সও বলছি, এগুলো একটু খাতায় অবশ্যই খাতায় লিখে রাখবে। এগুলো পরীক্ষার আগে একটু রিভাইজ দিয়ে যাবে। এই চারটা হচ্ছে ইনাফ, এগুলো হচ্ছে এক্সট্রা। মাথা রাখবা এগুলো কখন, যখন তুমি এই চারটাতে ভুল করতেছো না আর ভুল করতেছো না এই চারটাতে, তখন তুমি এগুলো গিয়ে দেখবা। এর আগে পর্যন্ত এগুলো দেখা যাবে না। আসি সামনে অগ্রসর হই, আমাদের অনেক সময় বাকি। আচ্ছা, এগুলো হচ্ছে আমাদের ওই যে কোন প্রকার গতি কি, এই এমসিকিউ গুলো রাখছি শুধুমাত্র একটা জিনিস বোঝানোর জন্য। এটা কিন্তু আমি জাস্ট 3টে এমসিকিউ রাখছি, বুঝিও। এগুলো কিন্তু অনেক আসছে এই থিওরিটিক্যাল এমসিকিউ গুলা। এই পার্টটা অবশ্যই সবাই বই থেকে থিওরির পার্ট পড়ে নিবা। বই থেকে থিওরি মাস্ট। আমাদের এই বই থেকে থিওরির পার্ট কোনটা? এটাকে বলি আমরা গতির প্রকারভেদটা। গতির বা বিভিন্ন প্রকার গতি, বইয়ের মধ্যে লেখা আছে বিভিন্ন প্রকার গতি। মাস্ট এখনই দরকার হয়, কিছুক্ষণ পরে ক্লাস শেষ হলে একটা রিভাইজ দিয়ে দিবা। তাহলে একটু আমি দাগাই দিই, কোনো একটা বাক্সের ধাক্কা দিছি, না উল্টে যে গতি লাভ করে, বুঝবে এখানে ওই কোশ্চেন গুলো আছে যেগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট, মানে এগুলো বেশি আসছে এই জন্য এগুলো দিছি। তাহলে না উল্টে এটা যে গতি লাভ করবে, তখন এটাকে বলি আমরা চলন গতি, কারণ সোজাসুজি চলবে, সবগুলো বিন্দু একই দিকে চলবে। তারপর হচ্ছে সংকোচন প্রসারণ, কোন ধরনের গতি? আমাদের এই সংকোচন প্রসারণ কোন ধরনের গতি, এটা বইয়ের মধ্যে একটা অপশনে দাগানো আছে, সরল ছন্দিত স্পন্দন। দাগাবা স্প্রিং দুলিয়ে দেওয়ার গতিকে আমরা এটাকেও বলি সরল স্পন্দন গতি। এটা কিন্তু পর্যাবৃত্ত গতিও হয়, বুঝবা, এটা পর্যাবৃত্ত গতি হয়, এটাও পর্যাবৃত্ত গতি হয়। কিন্তু বইয়ের মধ্যে দেখবা আমাদের উদাহরণের মধ্যে যে গতিটা দাগানো আছে ওই গতিটা দাগাইলে সবচেয়ে বেশি ভালো। বইটা এই জন্য অবশ্যই এই পাঠটুকুর জন্য তোমাকে বই অবশ্যই পড়া লাগবে। হইলো, আমরা একটু সামনের দিকে অগ্রসর হই। আমাদের অধ্যায় 2 এর কাজ মোটামুটি শেষ। এবার বল নিয়ে বলবো, ইম্পর্টেন্ট কথা, সবাই একটু ভালো করে শুনবা আগে। ইম্পর্টেন্ট কথা একটু হইলো, ওকে ওকে। আসো বল নিয়ে কিছু কথা বলি, কিছু কথা, অল্প কিছু কথা বলবো। এক, বল থেকে যে এমসিকিউ গুলো আসে এগুলো কিন্তু খুব বেশি ডিফিকাল্ট না, খুবই খুবই ম্যাক্সিমাম টাইম বল থেকে যে এমসিকিউ গুলো আসে এগুলো অত বেশি ডিফিকাল্ট না, বুঝবা। এটা টেস্ট পেপার অ্যানালাইসিস। কোশ্চেন চাইলে কঠিন করাই যাবে, তবে টেস্ট পেপার অ্যানালাইসিস হচ্ছে বল থেকে কোশ্চেন গুলো অত কঠিন আসে না। গতির মধ্যে যে কোশ্চেন গুলো আছে ওগুলা একটু ভ্যারিয়েশন থাকলেও বলের কোশ্চেনে খুব কম ভ্যারিয়েশন, মোটামুটি ইজি টাইপের কোশ্চেন আসে। এর মধ্যে ইম্পর্টেন্ট এমসিকিউ টপিক গুলো আমি একটু ছোট করে বলি তোমাকে, একটু মাথা রাখবে এগুলা। 1 নাম্বার এমসিকিউর জন্য ম্যাথমেটিক্যাল, বুঝবা, এমসিকিউর ম্যাথের জন্য ইম্পর্টেন্ট টপিক হচ্ছে এখানে সবার আগে ভরবেগের সংরক্ষণ সূত্র, বা যেটাকে আমরা বলি সংঘর্ষ। ভরবেগের সংরক্ষণ বা যেটাকে আমরা বলবো সংঘর্ষ, খুবই 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 ইম্পর্টেন্ট টপিক, ভরবেগের সংরক্ষণ সূত্র বা সংঘর্ষ। এরপরের ম্যাথের জন্য ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ওই যে বন্দুকের গুলি ছোড়া, খুব বেশি আসবে পরীক্ষায়। বন্দুকের গুলি ছোড়া, এগুলো খুবই ইম্পর্টেন্ট টপিক। বন্দুকের গুলি ছোড়া মানে বন্দুক থেকে যে গুলি ছড়বে, যে পশ্চাৎ বেগ লাভ করবে, এটা আমরা কোশ্চেনে রাখছি, সো তখন একবার বলবো। তাও একবার ছোট করে বলে রাখি যারা লিখে রাখতে চাচ্ছ পাশাপাশি, এটা হচ্ছে যখন পশ্চাৎ বেগ বের করতে বলবে তখন মাইনাস দিব না। যদি বলে যে বেগ বের করতে, বন্দুকের বেগ নির্ণয় করো, বন্দুকের বেগ, তখন কিন্তু মাইনাস দিব। এটা খুব ভালো করে মাথা রাখবা। এগুলো ক্লাসেও বলা হয়, পশ্চাৎ বেগ বললে মাইনাস দিব না, আর যদি বেগ বলে মাইনাস দিব। হইলো, বন্দুকের গুলি ছোড়া, এইগুলা খুবই ইম্পর্টেন্ট টপিক। এরপর ম্যাথের জন্য অবশ্যই অলওয়েজ বল নির্ণয়টা ইম্পর্টেন্ট। বল নির্ণয় মানে কিরকম, ওই যে F = ma সূত্রের যে সহজ ম্যাথ গুলো আছে ওই জিনিসটা যথেষ্ট ইম্পর্টেন্ট, বুঝবা। এগুলো আমি বলতেছি কিসের উপর বেস করে সবচেয়ে বেশি আসে, F = ma সূত্রের ম্যাথ। F = ma সূত্রের ম্যাথ গুলো নর্মালি থিওরিটিক্যাল হবে, মাঝে মাঝে গ্রাফ দেয়। তো গ্রাফ তো তুমি জানোই, তুমি যদি ত্বরণ বের করতে পারো, গ্রাফ থেকে ত্বরণ বের করতে পারো, তাহলে এই ম্যাথগুলো তেমন কোনো কঠিন ম্যাথ না। আর যদি ঘর্ষণ থাকে তাহলে তোমরা জানো F - F কে সমান ma, এই সূত্র দিয়ে আমরা তখন ম্যাথ করি। এই হচ্ছে বল নির্ণয়, তবে লেস ইম্পর্টেন্ট, খুব বেশি আসে। আর এই চ্যাপ্টারে থিওরিটিক্যাল থিওরি পার্ট আছে একটা, এই চ্যাপ্টারে থিওরি পার্টটা থেকে অনেক বেশি কোশ্চেন আসে। সেই পার্টটার নাম হচ্ছে মৌলিক বল। খুব বেশি কোশ্চেন, খুব বেশি। মৌলিক বল কয়টা? 4টা। মৌলিক বল কয়টা? 4টা। মহাকর্ষ বল, তাড়িৎচম্বক বল, সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল। আবার বলি, মহাকর্ষ, তাড়িৎচম্বক মানে তড়িৎ প্লাস চুম্বক দুইটা একসাথে, সবল নিউক্লিয়, দুর্বল নিউক্লিয়। মহাকর্ষ তোমরা চিনো, মহাকর্ষ মানে হচ্ছে দুটি বস্তুর মধ্যে আকর্ষণ। সবচেয়ে দুর্বল মৌলিক বল হচ্ছে মহাকর্ষ, সবচেয়ে দুর্বল মৌলিক বল হচ্ছে মহাকর্ষ।
সবচেয়ে দুর্বল মৌলিক বল মহাকর্ষ। গেল সেকেন্ড, তাড়িৎ চৌম্বক বল। তাড়িৎ চৌম্বক বল হচ্ছে দুইটা চার্জের মধ্যে বল, যেটা তড়িৎ বল, অথবা দুইটা চুম্বকের মধ্যে বল, চৌম্বক বল। তাড়িৎ চৌম্বক বল একই টাইপের জিনিস, তাড়িৎ চৌম্বক বল হলো। তারপর 3 নম্বরে সবল নিউক্লিয় বল। সবল নিউক্লিয় বল হচ্ছে নিউক্লিয়াসে, আবার বলি সবল নিউক্লিয় বল হচ্ছে নিউক্লিয়াস। আমি যে ইনফরমেশন গুলো বলতেছি শুধু এগুলো মনে রাখলেই চলবে, এর বাইরের ইনফরমেশন লাগবে না। বইয়ে অনেক লেখা, এই ইনফরমেশন গুলো তুমি দরকার হয় বইটা আমি বলার পর বইটা একবার পড়ে ওগুলো শুধু দাগায় রাখবা। সবল নিউক্লিয় বল নিউক্লিয়াসে প্রোটন আর নিউট্রনকে আটকায় রাখার বল। আবার বলি সবল নিউক্লিয় বল হচ্ছে নিউক্লিয়াসে প্রোটন আর নিউট্রনকে আটকায় রাখার বল, এটাকে আমরা বলবো সবল নিউক্লিয় বল। সবল নিউক্লিয় বলের পর আছে হচ্ছে আমাদের এই সবল নিউক্লিয় বলের পর আছে হচ্ছে, আচ্ছা সবল নিউক্লিয় বলের আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, সবচেয়ে শক্তিশালী মৌলিক বল। সবচেয়ে শক্তিশালী মৌলিক বল হচ্ছে সবল নিউক্লিয় বল। সবচেয়ে শক্তিশালী মৌলিক বল সবল নিউক্লিয় বল। সবচেয়ে দুর্বল মৌলিক বল মহাকর্ষ বল। সবচেয়ে শক্তিশালী সবল নিউক্লিয়, সবচেয়ে দুর্বল মহাকর্ষ। সবল নিউক্লিয় বল সম্পর্কে আর কিছু লাগবে না, ওই যে নিউক্লিয়াসে প্রোটন নিউট্রনকে আটকে রাখে যে বল, নাম হচ্ছে সবল নিউক্লিয় বল। দুর্বল নিউক্লিয় বল। দুর্বল নিউক্লিয় বল হচ্ছে নিউক্লিয়াস ভেঙে যাওয়ার বল বা তেজস্ক্রিয়তা হওয়ার জন্য বল। আবার বলি নিউক্লিয়াস ভেঙে যাওয়ার বল বা তেজস্ক্রিয়তা হওয়ার জন্য যে বল, তার নাম দুর্বল নিউক্লিয় বল। এই দুর্বল নিউক্লিয় বল উইক ফোর্স বলি আমরা, দুর্বল নিউক্লিয় বল। উইক ফোর্সটা কারণ হচ্ছে বিটা রশ্মিক হয়, এটা খুব বেশি পরীক্ষা আসে। কি দুর্বল নিউক্লিয় বলের কারণে কোন রশ্মি ক্ষয় হয়? দুর্বল নিউক্লিয় বলের কারণে নিউক্লিয়াস থেকে বিটা রশ্মি ক্ষয় হয়। এটা তোমাদের বইয়ে লিখছে এভাবে, কিন্তু যদিও এটা আচ্ছা যাই হোক পুরোপুরি কি বলবো আর আমরা বাদ দাও। দুর্বল নিউক্লিয় বল এটুকু মাথায় রাখতে হবে যে দুর্বল নিউক্লিয় বলের কারণে নিউক্লিয়াসে কি রশ্মির ক্ষয় হয়? বিটা রশ্মির ক্ষয় হয়। হইলো, তাহলে আমরা বললাম কি সবচেয়ে শক্তিশালী হচ্ছে সবল নিউক্লিয়, সবচেয়ে দুর্বল হচ্ছে মহাকর্ষ, এরপর তড়িৎ চৌম্বক হচ্ছে কিন্তু 2 নাম্বার, মানে সবচেয়ে বেশি হচ্ছে সবল, তারপর হচ্ছে তড়িৎ চৌম্বক, তারপর হচ্ছে আমাদের দুর্বল নিউক্লিয় বল, লাস্ট হচ্ছে মহাকর্ষ। এটা হচ্ছে ওদের শক্তির কাহিনী। সবল এটা 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 হলো। এরপর সবল নিউক্লিয়, তড়িৎ চৌম্বক, দুর্বল নিউক্লিয়, মহাকর্ষ। সবচেয়ে দুর্বল, সবচেয়ে সবল। সবল মানে নিউক্লিয়াসে আটকে রাখবে, দুর্বল মানে ওর জন্য বিটা রশ্মি ক্ষয় হবে, নিউক্লিয়াস ভেঙে যাবে, তেজস্ক্রিয়তা হবে। এর বাইরে ইনফরমেশন মনে রাখা লাগবে না। এই হচ্ছে থিওরিটিক্যাল পার্টের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, মৌলিক বল, ছোট করে বলে দিলাম। আর পাশাপাশি আরেকটা পার্ট হচ্ছে ঘর্ষণের একটা পার্ট আছে একদম বল চ্যাপ্টারের লাস্টের দিকে, সেটা হচ্ছে 4 প্রকার ঘর্ষণ আছে। এই 4 প্রকার ঘর্ষণ থেকে অনেক বেশি থিওরি আসে, এই 4 প্রকার ঘর্ষণ থেকে অনেক বেশি থিওরি আসে। এর মধ্যে স্থিতি ঘর্ষণ, গতীয় ঘর্ষণ, আবর্ত ঘর্ষণ, আর আছে তোমাদের প্রবাহীর ঘর্ষণ। স্থিতি, গতি, তারপর হচ্ছে আবর্ত, আর একটা প্রবাহী। সবচেয়ে দুর্বল ঘর্ষণ কোনটা? এটা পরীক্ষা আসে। আবর্ত ঘর্ষণ হচ্ছে সবচেয়ে দুর্বল, এটা হচ্ছে সবচেয়ে দুর্বল ঘর্ষণ। আবর্ত ঘর্ষণটা সবচেয়ে দুর্বল ঘর্ষণ। আর সবচেয়ে শক্তিশালী ঘর্ষণ এটা আসলে বলা পুরোপুরি পসিবল না, কারণ সবচেয়ে শক্তিশালী এটা মানের উপর অনেক কিছু নির্ভর করে। তবে যদি আমরা জেনারেলি দেখি, সবচেয়ে শক্তিশালী ঘর্ষণ হচ্ছে প্রবাহী মানে তরলের ঘর্ষণটা সবচেয়ে বেশি, বুঝছি? প্রবাহী মানে তরলের ঘর্ষণটা একটু বেশি হইলো। তো এগুলো আমরা এভাবে বলতে পারবো না, কারণ এটা তোমাদের বইয়ে লেখা নাই। বইয়ে আবর্ত ঘর্ষণ দুর্বল এতটুকু লেখা আছে। ঘর্ষণের পার্টটা থিওরির জন্য মাস্ট পড়া লাগবে। বলে ফেললাম আমরা, থিওরির জন্য যা, ম্যাথের জন্য যা, এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, বুঝবা? এগুলো হচ্ছে তোমার কি, তুমি ভালো একটা মার্কস পাওয়ার জন্য তুমি যেন বেশি টেনশন না করা লাগে, এগুলো তুমি কোনোভাবে বাদ দিয়ে যাবা না, এগুলো মাস্ট পড়ে যাবা। আসো আমরা একটু দ্রুত আগাই সামনের দিকে। হইলো, আচ্ছা 2টা ম্যাথ আছে, এই 2টা ম্যাথ একটু আমি বলবো। তবে এই 2টা ম্যাথ বলার আগে একটু সবাই খেয়াল করবা, এই 2টা ম্যাথ বলার আগে আমরা একটু ছোট করে এই পার্টটা নিয়ে কথা বলি, একটু ছোট করে কথা বলবো। সেটা হচ্ছে অনেকেই জানো, আমি রেগুলার ক্লাসে পড়াইছিলাম, সেটা হচ্ছে বলের ঘাত নামে একটা রাশি আছে। বলের ঘাত রাশিটাকে আমরা জে দ্বারা প্রকাশ করি। এই জে এর সূত্র হচ্ছে এফ ইন্টু টি, বল ইন্টু সময়, এটাকে বলি আমরা বলের ঘাত। এই বলের ঘাত রাশিটা জানো কি? এই বলের ঘাত রাশিটার আরেকটা সূত্র হচ্ছে এমভি মাইনাস এমইউ। এখন প্রুফ করবো না, জাস্ট মুখস্থ রাখো। বলের ঘাত জে সমান এফ টি, এফ মানে বল, টি মানে সময়, আর এমভি মাইনাস এমইউ এইটুকু মানে হচ্ছে ভরবেগের পরিবর্তন। এমভি মাইনাস এমইউ মানে হচ্ছে ভরবেগের পরিবর্তন। এমভি মাইনাস এমইউ এইটুকুর মানে হচ্ছে ভরবেগের পরিবর্তন। এমভি মাইনাস এমইউ এটা মানে হচ্ছে ভরবেগের পরিবর্তন। হইল, এবার ভালো করে খেয়াল করবা।
যখন এই ভরবেগের পরিবর্তনটা আমাদেরকে বের করতে দেয়, ভরবেগের পরিবর্তনটা বের করতে দেয়, মাঝে মাঝে করে কি ভরবেগের পরিবর্তন বের করতে দিয়ে বল আর সময় দিয়ে দেয়। তাহলে ভরবেগের পরিবর্তন কিন্তু এই বল আর সময়ের গুণফল, দ্যাট ইজ বলের ঘাতের কি, এটা কিন্তু বলের ঘাতের সমান। সো যখন বের করতে দেয় তখন কিন্তু তুমি এভাবে করে ফেলো। দেখো 10 কেজি ভরের একটা বস্তু, 1500 নিউটন বল দিছো, 0.15 সেকেন্ড সময় ধরে কাজ করছে। বলছে বস্তুর ভরবেগের পরিবর্তন কত। দেখো তো, বলছে ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তন বেগ দেওয়া আছে না, এর পরিবর্তে একটা এফ বলের মান দেওয়া আছে, এর পরিবর্তে একটা টি সময়ের মান দেওয়া আছে। এই যে দেখো, মাত্র বললাম ভরবেগের পরিবর্তন বলের ঘাতের সমান, ভরবেগের পরিবর্তন বলের ঘাতের সমান। তাহলে আমরা এই ম্যাথ করার জন্য এমভি মাইনাস এমইউ সূত্র ব্যবহার করব। ভরবেগের পরিবর্তন করা যাবে, করা যাবে, দরকার নাই। ডিরেক্ট আমি জানি ভরবেগের পরিবর্তন কিসের সমান, বলের ঘাত এফ টি এর সমান। সিকিউতে আসলে তো ডিরেক্ট লিখবা, আর এমসিকিউতে আসলে এরকম এফ এর মান কত 1500, টি এর মান কত দেখতেছি আমরা 0.15, গুণ করবা, আমাদের এখান থেকে ভরবেগের পরিবর্তনের মান নির্ণয় হয়ে গেল। এটা হচ্ছে ভরবেগের পরিবর্তনের মান, গুণ করলে যা পাও এটা অ্যারাউন্ড এরকম আসবে 225, এটা সম্ভবত 0.015, ঠিক আছে, এটা আসবে অ্যান্সার। তাহলে ভরবেগের পরিবর্তন বলের ঘাত কিন্তু ভরবেগের পরিবর্তন পরীক্ষায় কিন্তু ইদানিং কালে বলের ঘাতটা অনেক বেশি আসতেছে, বলের ঘাতের একক আসতেছে, বলের ঘাতের একক হচ্ছে, এটা হচ্ছে নিউটন, এটা হচ্ছে সেকেন্ড। তাহলে বলের ঘাতের একক আসবে নিউটন সেকেন্ড। এক, বলের ঘাত ভরবেগের পরিবর্তনের সমান, ভরবেগের একক কি, কেজি এম এস ইনভার্স ওয়ান। তাহলে বলের ঘাতের একক কি আসবে, কেজি এম এস ইনভার্স ওয়ান। এগুলো কিন্তু পরীক্ষা আসে, মাথা রাখবে। পরে আসি, 50 গ্রাম ভরের একটা টেনিস বল নিক্ষেপ করলে এটি দেয়ালে ধাক্কাকে একই দিকে ফিরে আসলে বলছে ভরবেগের পরিবর্তন হলো। খুব ভালো করে খেয়াল করবা, একটা দেয়াল, মারছি একটা টেনিস বল, মারছি কত বেগে, 20 বেগে, এটা ফিরে আসছে একই দিকে 20 বেগে ফিরে আসছে। তাহলে দেখো তো বেগ আছে না নাই, বেগ আছে। তাহলে বলছে কি বের করতে, দেখো তো বলছে কি বের করতে, দেখো তো ভরবেগের পরিবর্তন। তাহলে ভরবেগের পরিবর্তন বেগ আছে, দেখবো এমভি মাইনাস এমইউ। যেহেতু বেগ আছে, কত বেগে মারছি ওকে, 10 বেগ, আদি বেগ ইউ 10, সরি 20 বেগে মারছি, আদি বেগ ইউ 20, শেষ বেগ এটা কিন্তু 20 না। কেন, তোমরা জানো যে এটার দিক যেদিকে, এটার দিক যেদিকে, এটার দিক ঠিক তার বিপরীত দিকে। সো এটার আগে সুন্দর মতো একটা কি দিতে হবে, মাইনাস। ভালো করে মনে রাখবে, এটার আগে অবশ্যই একটা কি দেওয়া লাগবে, মাইনাস দেওয়া লাগবে। তাহলে হয় এটা মাইনাস দিবা, বুঝিও এটা মাইনাস, অথবা এটা মাইনাস, যে কোনো একটা মাইনাস দিবা, বুঝবা এটা কিন্তু ফিক্স না। তুমি জানো যে দিকের কাহিনীটা কি, একজনকে প্লাস দিলে বিপরীত হইলে আরেকজন মাইনাস। তো এটা প্লাস এটা মাইনাস, অথবা এটা প্লাস এটা মাইনাস, তোমার ইচ্ছা, নো প্রবলেম। আমি এখন এটার মাইনাস দিলাম, কোনো সমস্যা নেই, মান বসাই। এম এর মান দিছে কত, এম এর মান দিছে এই যে 50 গ্রাম, কেজিতে নিয়ে নিলাম 0.05 ইন্টু ভি, শেষ বেগ কত দেখতেছি -20, মাইনাস এম এর মান 0.05 ইন্টু ইউ এর মান দেখতেছি কত 20। দেখো তাহলে ঘটনা কি আসলো, ঘটনা আসলো হচ্ছে এইটা গুণ করলে পাবো আমরা 5 10 10 আচ্ছা 0 10, 0.2 ইন্টু 5, এটা আসবে 1, সম্ভবত 1 আসবে, তবে -1 আসছে, -1 কেন, এই যে মাইনাস আছে -1, এটাও আসবে -1। তাহলে অ্যান্সার আসতেছে -2 কেজি এম এস ইনভার্স 1, অথবা এটার আরেকটা নাম বলছি কি নিউটন সেকেন্ড। ভরবেগের পরিবর্তন বলের ঘাতের সমান। সো ওর একক কিন্তু কেজি এম এস ইনভার্স 1 বা হচ্ছে নিউটন সেকেন্ড। তাহলে এটার অ্যান্সার কিন্তু -2 আসছে। তবে আমরা যখন অ্যান্সার বিবেচনা করব, খুব ভালো করে মনে রাখবা, অ্যান্সার বিবেচনা করব, মাইনাস বাদ দিব। কেন মাইনাস বাদ দিব, একটু ছোট করে ব্যাখ্যা বলি। কেন মাইনাস বাদ দিব, ভালো করে শোনো। ভরবেগের পরিবর্তন কিন্তু বলের ঘাতের সমান, ভরবেগের পরিবর্তন কিন্তু বলের ঘাতের সমান। এটা একটা ভেক্টর রাশি, এটা একটা কি রাশি বলতো স্যার, ভেক্টর রাশি। ভেক্টর রাশির মাইনাস অলওয়েজ, ভেক্টর রাশির মাইনাস অলওয়েজ দিক বুঝায়। ভেক্টর রাশির মাইনাস দিক বুঝায়। ভেক্টর রাশির মান কখনো মাইনাস হয় না। ভেক্টর রাশির দিক মাইনাস দ্বারা ভেক্টর রাশির তুমি কি বুঝতে পারবা, দিক বুঝতে পারবা, কিন্তু ওর মান কখনো কি হবে না স্যার, মান কখনো মাইনাস হবে না। আশা করি বুঝতে পারছো, মান কখনো মাইনাস না, শুধু দিকটা জন্য মাইনাস আসছে। সো এই ভরবেগের পরিবর্তনের দিক মাইনাস দিকে, মাইনাস দিক মানে এই যে মাইনাস এই দিকে ধরছে, দেখো তো ওর রেজাল্ট আলটিমেটলি কোন দিকে, এই দিকে। এই জন্য অ্যান্সারটা কিসে আসছে, মাইনাস। তো মাইনাস আসছে, এটা দিকের জন্য পাইছি, কিন্তু ওর মান কত, ওর মান হচ্ছে শুধুমাত্র 2। অ্যান্সার দেখাবো এই যে 2 হইল। ক্যালকুলেশন যদি ভুল না হয় এটাই হবে অ্যান্সার।
আশা করি বুঝতে পারছো। তাহলে ভরবেগের পরিবর্তন বের করতে বললে মাঝে মাঝে বলের ঘাত দিয়ে করতে হয় এই ম্যাথটা। ভরবেগের পরিবর্তন বের করতে বললে মাঝে মাঝে এমভি মাইনাস এমইউ দিয়ে করতে হয়। তবে খেয়াল রাখতে হবে দিকটা যদি বিপরীত হয় একটা প্লাস দিলে আরেকটাকে কি দিতে হবে, মাইনাস। পশ্চাৎবেগ। এবার প্রথম কথা দেখো, এই জায়গায় পশ্চাৎবেগ মানে ওই যে গুলির ক্ষেত্রে আমরা পশ্চাৎবেগের ম্যাথ বলছি, একটু সবাই দ্রুত ট্রাই করে ফেলো। গুলির ক্ষেত্রে পশ্চাৎবেগের সূত্রটা আমরা একটু লিখে দিই। ভি এর সূত্র হচ্ছে মাইনাস স্মল এম স্মল ভি ডিভাইড বাই এম। একটু মুখস্থ রাখতে হবে স্যারেরা, কোনো কিছু করার নাই। বন্দুকের পশ্চাৎবেগের সূত্র হচ্ছে স্মল এম স্মল ভি। এগুলো হচ্ছে গুলির জিনিস, গুলির ভর, গুলির বেগ। ক্যাপিটাল এম মানে হচ্ছে বন্দুকের ভর, ক্যাপিটাল এম বন্দুকের ভর, এটা হচ্ছে বন্দুক। আর বড় যারা ওরা সব বন্দুক, ছোট যারা ওরা সব গুলি, হলো গুলি। স্মল এম স্মল ভি ক্যাপিটাল এম। এবার কি বেগ বাইর করতে বলছে দেখো তো, পশ্চাৎ বেগ। বলার সময় বলছিলাম, মনে করে দেখো, এই চ্যাপ্টার শুরু করার আগে পশ্চাৎ মানে মাইনাস চিহ্ন দিব না। আবার বলি, পশ্চাৎ মানে কি চিহ্ন দিব না, পশ্চাৎ মানে মাইনাস চিহ্ন দিব না। পশ্চাৎ যেহেতু আমরা মাইনাস চিহ্ন দিব না, আচ্ছা হইল পশ্চাৎ হইলে আমরা মাইনাস চিহ্ন দিব না। পশ্চাৎ বলছে মাইনাস চিহ্ন দিব না, এই দুটো অপশন দেখো অলরেডি বাদ, কারণ মাইনাস আছে, বাদ। তাহলে হয় 0.5/2। তো মানগুলা বসাও। স্মল এম মানে হচ্ছে গুলির ভর, 20 গ্রাম আছে, ক্যালকুলেটর মারবা। 20 গ্রাম মানে 0.02। স্মল ভি হচ্ছে একটি গুলি 0.1 সেকেন্ড ধরে 500 বেগে, এই যে ভি এর মান 500, ডিভাইড বাই টাইমের মান কত, টাইম লাগবে না, ক্যাপিটাল এম লাগবে। গুলির ভর কত, এটার ভর 5 কাটলাম, 100 দিয়ে গুণ করলে আসবে 2 ms ইনভার্স 1। কিন্তু এটা -2, অ্যান্সারে কি দাগাবো, শুধু 2। কেন অ্যান্সারে 2 দাগাবো, পশ্চাৎ বলছে। যদি বলতো বন্দুকের বেগ কত, অ্যান্সার হতো -2। বুঝবা, দুটোর মধ্যে ডিফারেন্স বুঝছো আশা করি। পরের ম্যাথ, এই যে দেখো বলতেছিলাম আমি তোমাদেরকে, গুলিতে বলের ঘাত বের করতে বলছে, গুলির বলের ঘাত বের করতে বলছে। তো বলের ঘাত বের করবো, এই যে বলের ঘাতের সূত্র কি, F ইন্টু টি। দেখো বলের ঘাতের সূত্র হচ্ছে F ইন্টু টি। কিন্তু দেখো তো কোন জায়গায় বলের মান আছে, F ইন্টু টি তো খাটাবো, ঠিক আছে, তো কোন জায়গায় বলের মান আছে নাই, কিন্তু কোন জায়গায় বলের মান নাই। তাহলে এই বলের ঘাত বের করবো কেমনে, এই বলের ঘাত বের করবা ভরবেগের পরিবর্তন দিয়ে। কিসের পরিবর্তন দিয়ে, ভরবেগের পরিবর্তন। কার ভরবেগের পরিবর্তন, ভালো করে বুঝবা। কার ক্ষেত্রে বলের ঘাত বের করতে বলছে, গুলির ক্ষেত্রে। তাহলে গুলির বলের ঘাত মানে গুলির ভরবেগের পরিবর্তন বের করব। গুলির ভর কত, 0.02। গুলি কত বেগে বাইর হয়েছে, 500 বেগে বাইর হয়েছে, মাইনাস 0.02। গুলি ছোড়ার আগে যখন গুলি ছোড়ে নাই এখনো, তখন গুলির বেগ কত, গুলির বেগ হচ্ছে 0। এই যে 0। তাহলে গুণ করলে আমরা এখান থেকে বলের ঘাতের মান কিন্তু বের করে ফেলতে পারবো। বলছিলাম কিন্তু বলের ঘাত, দেখছো বলের ঘাত বলছে, ওরা কিন্তু ভরবেগের পরিবর্তন লেখা নাই, একটু মাথা রাখবা বলের ঘাতটা। তারপর বলছে, এই যে এটা কিন্তু থিওরিটিক্যাল, বলছে বন্দুকের আদি ভরবেগ আর গুলির শেষ ভরবেগ পরস্পর সমান। আচ্ছা, বন্দুকের আদি ভরবেগ, ভরবেগ মানে ভর ইন্টু বেগ। বন্দুক যখন গুলি ছুড়ে নাই, গুলি না ছুড়লে তখন বন্দুকের বেগ কত, 0। তাহলে বন্দুকের আদি বেগ কত, 0। তাহলে আদি ভরবেগও কত আসবে, 0। কেন, আদি বেগ 0, তো আদি ভরবেগও কত, 0। গুলির শেষ ভরবেগ, গুলির শেষে বেগ আছে না নাই, গুলির শেষে বেগ আছে নাকি নাই, আছে। গুলির শেষ কত বেগে বের হয়েছে, গুলিটা 500 বেগে। তাহলে গুলির শেষ ভরবেগ কি 0 হবে, হবে না। তাহলে এই স্টেটমেন্ট সঠিক না। কেন, কারণ বন্দুকের আদি ভরবেগের মান কত, বন্দুকের আদি ভরবেগের মান হচ্ছে 0। এই জন্য বন্দুকের আদি ভরবেগ 0 বলে, এই জন্য বন্দুকের আদি ভরবেগ 0 বলে গুলির শেষ ভরবেগ আছে বলে হবে না। তারপর আসো, বলছে গুলির ওপর বন্দুকের ক্রিয়াবল, গুলির উপর বন্দুকের ক্রিয়াবল, গুলির উপর বন্দুকের ক্রিয়াবল। তাহলে কার উপর বলছে, গুলির উপর। দুই ভাবে করতে পারো, একটু খেয়াল করো। দেখো তো, এটার মান আর এটার মান পরস্পর কি স্যার, সমান। তাহলে F ইন্টু টি, এটার মান কিন্তু এমভি মাইনাস এমইউ এর সমান। তাহলে আমি যদি F বের করতে চাই, এমভি মাইনাস এমইউ ভাগ টি করলেই হচ্ছে। এমভি মাইনাস এমইউ অলরেডি বের করছি না, করি নাই, করছি। এই যে এমভি মাইনাস এমইউ এর মান বের করছি আমরা, এই যে এটা 10 নিউটন সেকেন্ড। তাহলে এটা আসবে 10 নিউটন সেকেন্ড, উপরেরটা 10। টি এর মান 0.1, ভাগ করছি 0.1, ক্যালকুলেটর মানলে বাইরে হবে 100। এই 100 নিউটন। দেখো তো ঠিক আছে কিনা, 100 নিউটন। অথবা তুমি যদি এত পেঁচানো নিয়ম না বুঝো, কি
কিছু যায় আসে না, কোনো সমস্যা হবে না। তুমি চাইলে এফ ইকুয়ালস টু এম এর সূত্র দিয়েও করতে পারবা। এম এর জায়গায় লিখবা ভি মাইনাস ইউ বাই টি। শেষ বেগ কত? গুলির শেষ বেগ আছে 500। গুলির আদি বেগ কত? গুলির আদি বেগ 0, কারণ গুলি ছোড়ে নাই যখন, গুলির আদি বেগ 0। এম এর মান আসবে কত? 0.20 গ্রাম না 0.02। টি এর মান কত? আমরা দেখতেছি কত? 0.1 বসাই দিবা, তাও বের হয়ে যাবে। যে কোনো এক সিস্টেমে করলেই হইল। এই যে মৌলিক বলের কথাটা বলতেছিলাম, সো এটা আর না বলি। প্রকৃতি বিদ্যমান মৌলিক বল 4টা, অনেক বেশি এমসিকিউ আসছে, আমি তো 2টা দেখাইছি। এগুলো মিনিমাম প্রত্যেকবার এই থেকে কোশ্চেন আসে, বলছে সবলতার উপর ভিত্তি করে। তো দেখতেছো সবলতা লিখে দিয়েছিলাম তোমাদেরকে, সো ওইটার উপর বেস করে দাগায় ফেলবা। আমরা একটু দ্রুত আগাই, কারণ আমাদের অনেক টাইম। আচ্ছা, এটা একটু কঠিন ম্যাথ, একটু এগুলা বলার কথা ছিল না, এগুলো আমি স্কিপ করে যাবো ভাবছিলাম, যে কারণ হচ্ছে আমাদের আসলে অতটুকু টাইম থাকে না সবগুলা ম্যাথ করা দেওয়ার মতো। যতটুকু টাইম থাকে আর কি, অতটুকু টাইমের মধ্যে আমরা যতটুকু করতে পারি আর কি। হইল? আচ্ছা, তারপর করি। এখন মিলাই বলছে টানা হচ্ছে রশির টান কত, একটু খেয়াল করবা। এটাতে আমরা একটা বস্তুকে কোন দিকে তুলতেছি? উপরে। একটা ত্বরণে তুলতেছি, ভালো করে খেয়াল করবা। একটা বস্তুকে যখন ত্বরণে তুলি, আমরা আবার বলি, একটা বস্তুকে উপরে তুললে, উপরে তুললে, একটা বস্তুকে উপরে তুললে যেই ঘটনা, একটা লিফটের ঘটনাও সেম। আবার বলি, একটা বস্তুকে উপরে তুললে যে ঘটনা, একটা লিফটের ঘটনা, লিফটের কাজও, লিফট একটা বস্তুকে কোন দিকে তুলতে পারে? উপরে। তাহলে একটা বস্তুকে উপরে তোলা, লিফটে উপরে তোলা, ঘটনা ঘুরে ফিরে কি সেম। সো এই দুটার ক্ষেত্রেই তুমি সূত্র মুখস্থ রাখবা, এফ সমান এম ইন্টু জি প্লাস এ। আবার বলি, একটা বস্তুকে উপরে তোলা আর একটা বস্তুকে লিফটের মাধ্যমে উপরে তোলা, ঘটনা কি সেম। এমসিকিউতে আসবে এগুলো, খুব বেশি এমসিকিউতে আসে, সেই জন্য একটা বস্তুকে উপরে তোলা আর একটা বস্তুকে লিফটে উপরে তোলা, এই দুটাই হচ্ছে এই সূত্র দিয়ে করবা। বলের সূত্র হচ্ছে এম ইন্টু জি প্লাস এ। এই বলের অপর নাম, এই বলের অপর নাম ওজন। এই বলের অপর নাম কি বললাম? ওজন। কারণ তোমরা জানো পৃথিবী কোনো বস্তুকে যে বলে আকর্ষণ করে, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি ওজন। এটাকে আমরা বলি হচ্ছে কি? ওজন। তাহলে বলের মান আর ওজনের মান কি সেম হইলো। তাহলে বলের মান আর এই যে ওজনের মান আমরা বললাম সেম। কখন? যদি বস্তুটা কোন দিকে তুলি, দেখো উপরে, তাহলে লিফটের ক্ষেত্রে ওজন হবে এম ইন্টু জি প্লাসে আর বলের মান হবে এম ইন্টু জি প্লাসে। পরে আসো, যদি বস্তুকে নিচে নামাই, বস্তুকে নিচে নামাই, নিচে নামাই, যদি বস্তুকে নিচে নামাই বা লিফটে নিচে নামাই, বুঝবা নিচে নামানো আর লিফটে নিচে নামানো সেম কথা। বস্তুকে নিচে নামানো আর লিফটে নিচে নামানো, লিফটে এখানে উপরে তুলবো, লিফটে এখানে নিচে নামাবো, তখন বলের সূত্র হচ্ছে এম ইন্টু জি মাইনাস এ। একটু মুখস্থ করতে হবে, এম ইন্টু জি মাইনাস এ। এগুলা সবই কিন্তু আমাদের বইতে লেখা আছে, যে আমরা আমাদের স্টুডেন্টদেরকে একটা বই দিয়েছিলাম, ওটার মধ্যে সূত্রে লেখা আছে। তাহলে বস্তুকে নিচে নামাইলে বা লিফটে নিচে নামাইলে সূত্র এম ইন্টু জি মাইনাস এ। সবগুলো সূত্র একসাথে করে দেওয়া আছে। এম ইন্টু জি মাইনাস এ, এটা কি? এটাও বল বা এটাও হচ্ছে কি স্যার? এটাও হচ্ছে ওজন। এটাও বল বা এটাও ওজন। তাহলে এখানে দেখো তো বস্তুটা কোন দিকে তুলছে? উপরে। কি সূত্র লিখবো এটা? যদি বস্তুকে নিচে নামাইতাম, সূত্র লিখতাম এটা। যদি এই কোশ্চেন এভাবে রশির সাহায্যে বস্তুকে না তুলে লিফটের সাহায্যে তুলতো, তাহলেও কিন্তু সূত্র সেম, সূত্র সেম। বুঝছি আশা করি কনসেপ্টটা। তাহলে আমরা এখানে কোনটা দিয়ে করবো ম্যাথটা? এটা করব হচ্ছে এত ত্বরণে কোন দিকে টানা হচ্ছে? উপরে। তাহলে লিখবো এম ইন্টু জি প্লাস এ। তাহলে এম এর মান কত? 3 কেজি, 3। জি এর মান 9.8 মুখস্থ। কত ত্বরণে তুলতেছি? 2 ত্বরণে, এই যে 2। তাহলে এটা আসবে অ্যারাউন্ড 12, 3 12 36, অ্যারাউন্ড 36 এর কাছাকাছি, এই যে 35.4। 36 এর কাছাকাছি 35.4 আসবে, এত নিউটন আসবে। দেখো বুঝছো কিনা? হইলো। তাহলে উপরে তুললে এই সূত্র, নিচে নামালে এই সূত্র। এরপর ঘর্ষণ গুণাঙ্ক, ঘর্ষণ কোণ বের করতে বলছে। এই সূত্রটাও একটু মুখস্থ রাখবা, ইদানিং এমসিকিউতে অনেক বেশি আসতেছে। ঘর্ষণ কোণ আর ঘর্ষণ, এটা খুবই বেশি আসতেছে। হইল? করি। আবার বলি, ঘর্ষণ গুণাঙ্ক এবং ঘর্ষণ কোণের সূত্র খুব বেশি আসতেছে পরীক্ষায়। ঘর্ষণ গুণাঙ্ক মানে মিউ, ঘর্ষণ কোণ মানে থিটা। ঘর্ষণ গুণাঙ্ক মানে মিউ, ঘর্ষণ কোণ মানে থিটা। তাহলে আমরা সূত্র লিখতে পারি ট্যান থিটা সমান আসবে মিউ। এটা হচ্ছে ঘর্ষণ কোণ, ঘর্ষণ কোণ। আর ঘর্ষণ গুণাঙ্ক, ঘর্ষণ গুণাঙ্কের সূত্র ট্যান থিটা সমান মিউ। তাহলে বলতো এখানে কিসের মান দেওয়া আছে? মিউ দেওয়া আছে। বের করতে বলছে কিসের মান? থিটার মান। তাহলে ট্যান ইনভার্স করলেই, ট্যান ইনভার্স করলেই মান বেড়ে যায়। ট্যান ইনভার্স 1/√3। তোমরা জানো ট্যান কত ডিগ্রি মান? 1/√3, 30 ডিগ্রি। তাহলে এটা কিন্তু অপশন দেখানো যাচ্ছে। ট্যান 1/√3 হচ্ছে 30 ডিগ্রির মান, তো দেখানো যাচ্ছে। আশা করি বুঝছো। এই সূত্রগুলো হচ্ছে একটু এক্সট্রা, বুঝিও। এগুলো কিন্তু পরীক্ষায় এরকম না যে অহরহ আসতেছে, বুঝবা।
আবারও বলি, বল অধ্যায়ে ইম্পর্টেন্ট টপিক লিখে দিছি অলরেডি। এগুলো হচ্ছে এক্সট্রা, যারা মনে করো কোশ্চেন একটু টাফ হয়ে গেল, হালকা হালকা টাফ হইলো, তোমরা যেন অতিরিক্ত একটা এক্সট্রা মার্ক পাইতে পারো। যারা একটু বেশি মার্কস পাইতে চাচ্ছ, যে না ফিজিক্সে আমি 90+, 95+ পাইতে চাই, ও কিন্তু 1-2টা এমসিকিউ ওর জন্য অনেক ইম্পর্টেন্ট। সো ওদের ক্ষেত্রে কিন্তু এই ম্যাথগুলো একটু মাথায় রাখতে হবে, এই সূত্রগুলো একটু মাথায় রাখতে হবে। আসি কাজ ক্ষমতা শক্তি, আমাদের মোটামুটি 2, 3, 4-এর মধ্যে 4 নাম্বার সবচেয়ে লাস্ট চ্যাপ্টার। কাজ ক্ষমতা শক্তির ব্যাপারে কিছু কথা বলার আছে, এগুলো একটু বলি আগে, এটা একটু মাথা রাখবা। আমাদের এই চ্যাপ্টারে একটু মাথা রাখবো, এটা টেস্ট পেপারে অধ্যায় চ্যাপ্টার 2, 3 মিলায় যত কোশ্চেন আছে, চ্যাপ্টার 4-এ এই 2, 3 মিলায় যত কোশ্চেন, চ্যাপ্টার 4-এ তত কোশ্চেন আছে। তার মানে চ্যাপ্টার 4টা এমসিকিউর জন্য, সিকিউর জন্য তো তোমরা জানোই ইম্পর্টেন্ট, এটা নিয়ে আর কথা বলার কিছু নাই। এমসিকিউর জন্য এই চ্যাপ্টার খুবই 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 ইম্পর্টেন্ট। কোন চ্যাপ্টার? এই কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টার এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। তো আমরা এটার প্রতি দেখি কতটুকু গুরুত্ব দেওয়া যায়। আমরা ট্রাই করব মোটামুটি যতগুলো প্রবলেম আমরা রাখছি ওগুলো করায় দেওয়ার জন্য, কারণ অলরেডি আসলে ক্লাসটা আমাদের 1.5 ঘন্টার মতো আরো বেশিও হয়ে গেছে। সো দেখা যাক কতটুকু কি করা যায়। আসলে ক্লাস করাটা আসলে একটু টাফ হয়ে যায় অল্প সময়ের মধ্যে, আসলে অল্প খুবই কম পড়ায়। আসলে ওই যে বলছি তোমাদেরকে, আমরা সাজেশন ক্লাসটা ওই হিসাবেই রাখছি, যে তুমি আসলে এই চ্যাপ্টারগুলো পড়ে তুমি যেন একটা ভালো প্রিপারেশন পারো এই এমসিকিউ থেকে। ওইটার জন্য আসলে এত কম টাইম আসলে ভেরি মাচ টাফ। সো আমরা এই জন্যই 2, 3 কিন্তু আমরা যথেষ্ট ভালোভাবে যথেষ্ট স্মুথলি আস্তে আস্তে বলছি। দেখি 4টা আমরা কতটুকু করাইতে পারি। দেখা যাক, অলরেডি অনেক টাইম হয়ে গেছে, সবার খাওয়া দাওয়ার সময়ও চলে আসছে, আমারও ক্ষুধা লাগছে। এই জন্য দেখি তোমাদের জন্য শুধু আমি কষ্ট করতেছি, খাওয়া দাওয়া না করেই কষ্ট হচ্ছে। আসি লাস্ট আর অল্প কিছুক্ষণ ধরে আমরা ক্লাসটা করব, দেখি অল্প কিছুক্ষণ শুরু করি। প্রথমে আচ্ছা কয়েকটা কথা একটু বলে ফেলি, একটু দ্রুত বলবো, কেউ না বুঝলে কাইন্ডলি আজে বাজে কমেন্ট না করে এখন একটু সিরিয়াস ভাবে, যারা বুঝো নাই তারাই শুধু কমেন্ট করো, আজে বাজে কমেন্ট গুলো না করে, তাহলে আমরা বুঝবো যে তুমি বুঝছো কিনা বা না বুঝছো কিনা। একটু ফাস্ট বলবো কারণ অলরেডি আমার ক্ষুধা লাগছে। আসি শুরু করি। আমরা প্রথমে করব হচ্ছে একটা বস্তুকে যদি আমরা ফেলে দিই একটা উচ্চতা থেকে, আমরা বিভব শক্তি আর শক্তির সংরক্ষণশীলতার টপিক বলবো এখন। শক্তির সংরক্ষণশীলতা একটু শুনবা সবাই, একটু দ্রুত শুনবো, বলি আমি। শক্তি সংরক্ষণ কয়েকটা পয়েন্ট মাথায় রাখবে এমসিকিউর জন্য। একটা বস্তুকে যখন আমরা উপর থেকে ফেলি, একদম উপর থেকে, এই বস্তুর মধ্যে শুধু একটা শক্তি থাকে, নাম হচ্ছে বিভব শক্তি। আবার বলি, সবচেয়ে উপরে যখন বস্তুটা ফেলি আমরা, শুধু কি শক্তি? বিভব। বস্তুটা আস্তে আস্তে নামে একসময় ভূমিতে এসে পড়ে। বস্তুটা যখন মাঝখানে থাকে, ওর 2টা শক্তি থাকে, একটা হচ্ছে বিভব থাকে, একটা হচ্ছে গতি থাকে। আবার বলি, বস্তুটা যখন মাঝখানে থাকে কয়টা শক্তি থাকে? 2টা শক্তি। কারণ বস্তু একটা উচ্চতায় আছে, বিভব থাকে, বস্তু পড়তেছে, বেগ আছে, গতি থাকে। বিভব প্লাস গতি 2টা শক্তি থাকবে। হইলো, উপরে থাকবে শুধু বিভব, মাঝখানে বিভব প্লাস গতি, লাস্টে শুধু কোন শক্তি থাকবে? গতি। কেন? কোন উচ্চতা নাই, একদম শেষ অবস্থায় শুধু কোন শক্তি থাকবে? গতি। কেন শুধু গতি শক্তি থাকবে? কারণ একদম কোথায় আছে? নিচে আছে। হইলো, এবার তবে শর্ত হচ্ছে এই শক্তি, এই শক্তি, এই শক্তি, 3টা শক্তির মান আবার কিন্তু পরস্পর সমান। এটার মান, এটার মান, এটার মান কিন্তু পরস্পর কি বলতো? সমান। অর্থাৎ সবচেয়ে উপরে বিভব শক্তি, সবচেয়ে নিচের গতি শক্তি, আর মাঝখানের বিভব প্লাস গতি, এই 3টার মান কিন্তু পরস্পর কি স্যার? সমান। এই 3টা সমান দিয়ে আমাদের কাজ কি? অনেক এমসিকিউ দ্রুত হয়ে যাবে আশা করি। 50 মিটার উচ্চতায় দালানের ছাদ থেকে নিচে ফেলে দিছি, বলছে ভূমিতে স্পর্শ করার আগ মুহূর্তে, ওই যে কোথায়? ভূমিতে স্পর্শ করার আগ মুহূর্তে গতিশক্তি কত? গতিশক্তি বের করতে বলছে। তাহলে বলতো, উপর থেকে ফেলছো, উপরে কোন শক্তি ছিল? বিভব। তাহলে আমি যদি উপরের বিভব শক্তি ইপি যদি আমি এমজিএইচ দিয়ে করি, এটাই গতিশক্তির সমান আসবে নাকি আসবে না? আসতে বাধ্য। এই যে আগ মুহূর্তে গতিশক্তি উপরে থাকলে বিভব শক্তির সমান। দেখছো, খুব দ্রুত হয়ে গেল। তুমি এমজিএইচ বের করো 5, 9.8, এইচ এর মান কত? 50 করে ফেললে। এই বিভব শক্তি আর গতিশক্তির মান পরস্পর কি হবে? সমান। এই যে উপরের বিভব শক্তি, নিচের গতিশক্তি বের করতে বলছে, কিন্তু গতিশক্তি, আমরা কোন শক্তি বের করলাম? বিভব, কিন্তু এটার মান পরস্পর সমান। হয়ে গেল সলভ। পরে আসো, এম ভরের একটা বস্তু মিলাও। বললো 20 মিটার, 30 মিটার, 40 মিটার, 50 মিটার উপরে রাখা হয়েছে। মানে একবার 20 মিটার রাখছি, একবার 30 মিটার, একবার 40 মিটার, একবার 50 মিটার। বলছে কোন অবস্থা থেকে ছেড়ে দিলে?
তার মানে একবার 20-এ রাখছি, একবার 30 মিটারে রাখছি, একবার 40 মিটারে রাখছি, একবার 50 মিটারে রাখছি, 4 উচ্চতা রাখছি। বলছে কোন অবস্থান থেকে ছেড়ে দিলে, এই জায়গার কোন জায়গা থেকে ছেড়ে দিলে, বলছে বস্তুটি ছেড়ে দিলে গতিশক্তি সবচেয়ে বেশি হবে, গতিশক্তি সবচেয়ে বেশি। তার মানে তুমি এখান থেকেও ছাড়লা, এখান থেকেও ছাড়লা, এখান থেকেও ছাড়লা, এখান থেকেও ছাড়লা। তুমি বলো কোন জায়গায় বিভব শক্তি বেশি? উচ্চতা যত বেশি, ইপি সমান mgh, ইপি এর সাথে এইচ এর সম্পর্ক সমানুপাতিক। যেই জায়গায় উচ্চতা বেশি ওখানে বিভব শক্তি বেশি, যেই জায়গায় উচ্চতা বেশি বিভব শক্তি বেশি। তাহলে উচ্চতা যেখানে সবচেয়ে বেশি এখানে বিভব শক্তি সবচেয়ে বেশি। বিভব শক্তি যদি সবচেয়ে বেশি হয় এই জায়গায় গতিশক্তির মানও সবচেয়ে কি বেশি। দেখছো এই টাইপের জিনিসগুলা খুব দ্রুত কিন্তু সলভ করে ফেলা যায়। জাস্ট এই 3টা কথা তুমি একটু মাথা রাখলে খুব ইজিলি সলভ হয়ে যায়। তাহলে দেখো তুমি এটাও পারবা। 5 কেজি বস্তু 50 বেগে উপরে নিক্ষেপ করছি, বলছো সর্বোচ্চ উচ্চতায় যান্ত্রিক শক্তি। তুমি বলো সর্বোচ্চ উচ্চতায় শুধু কি শক্তি থাকে? যান্ত্রিক শক্তি। বললো যান্ত্রিক শক্তি মানে বিভব প্লাস গতি। সর্বোচ্চ উচ্চতায় তাও শুধু কি শক্তি থাকে? বলো বিভব শক্তি। সর্বোচ্চ উচ্চতায় যদি শুধু বিভব শক্তি থেকে থাকে তাহলে আমরা যখন নিক্ষেপ করছি, এই যে এত বেগে নিক্ষেপ করছি, কি শক্তি ছিল তখন? গতি। গতি শক্তির সূত্র কি? হাফ এম ভি স্কোয়ার। এম এর মান কত? 5, ভি এর মান কত? 50 এর স্কোয়ার। আমরা এখান থেকে বিভব শক্তি গতি শক্তি পেয়ে গেছি। কোথায়? নিচে বিভব শক্তি পাইছি, নিচের বিভব গতিশক্তি পাইছি, গতিশক্তি বলে নাই, বলছে সর্বোচ্চ উচ্চতায় যান্ত্রিক শক্তি সবচেয়ে উপরে। যান্ত্রিক মানে বিভব প্লাস গতি, গতি তো নাই, শুধু বিভব। এই গতি আর এই বিভব সমান। তাহলে তুমি কি আসলে বিভব বের করবা? না, এত কষ্টের দরকার নেই। নিচের গতি আর উপরের বিভব পরস্পর কি সমান। খুবই ইম্পর্টেন্ট ট্রিক। ডিরেক্ট এই টাইপের কোশ্চেন অনেক 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 বেশি পরীক্ষায় হেল্প করে। কেউ না বুঝতে পারলে একটু বলবা, কাইন্ডলি একটু বলবা কেউ না বুঝতে পারলে। এই জায়গায় আমরা একটু বলো কেউ না বুঝতে পারলে, কোনোটা কোনো পার্ট যদি না বুঝতে পারো একটু। 3 নাম্বার। আচ্ছা 3 নাম্বার বলছে কি স্যার? একটু মিলাও। সেম টাইপের কোশ্চেন। 3 নাম্বার কোশ্চেনে বলছে 5 কেজি বস্তু 50 ms ইনভার্স 1 বেগে নিক্ষেপ করছি। তাহলে 5 কেজি ভরের একটা বস্তু 50 বেগে উপরে ছুড়ে দিছি। তাহলে 5 কেজি ভরের একটা বস্তুকে তুমি 50 বেগে উপরে ছুড়ে দিছো, এরকম উপরে ছুড়ে দিছো। জিজ্ঞাসা করছে সর্বোচ্চ উচ্চতায় যান্ত্রিক শক্তি, তার মানে সবচেয়ে উপরে কি শক্তি বাইর করতে বলছে? যান্ত্রিক। এবার তুমি বলো যান্ত্রিক শক্তি কয়টা শক্তির যোগফল? যান্ত্রিক শক্তি 2টা শক্তির যোগফল। একটা বিভব দ্যাট ইজ ইপি, আরেকটা কি স্যার? ইকে। একটা ইপি আর একটা হচ্ছে স্যার কি? ইকে। তাহলে যান্ত্রিক শক্তি হচ্ছে 2টা শক্তি, একটা হচ্ছে ইপি আর একটা শক্তি হচ্ছে ইকে। তাহলে সর্বোচ্চ উচ্চতায় কিন্তু যান্ত্রিক বললে কোনো ইকে নাই। সর্বোচ্চ উচ্চতায় সবচেয়ে উপরে শুধুই কি শক্তি থাকে স্যার? বিভব শক্তি। তাহলে যান্ত্রিক বললেও কার মানই বের হবে। তুমি গতি তো বের করতে পারবা না, কারণ সর্বোচ্চ উচ্চতায় বেগের মান হয়ে যায় কত? সর্বোচ্চ উচ্চতায় বেগের মান হয়ে যায় 0। সো গতিশক্তির মানও কত হয়ে যাবে? 0। সো সর্বোচ্চ উচ্চতায় শুধু কি শক্তি থাকবে স্যার? বিভব শক্তি থাকবে। যেহেতু শুধু বিভব শক্তি থাকবে সর্বোচ্চ উচ্চতায়, তাহলে যান্ত্রিক বললেও আমরা কোন শক্তি বুঝবো? সর্বোচ্চ উচ্চতায় বিভব। তো সর্বোচ্চ উচ্চতায় বিভব সবচেয়ে বেশি হবে কেমনে? এই বিভব আর এই গতি সমান না? সমান না? এই বিভব আর এই গতি আমরা প্রথমেই শুরু করছি এটা দিয়ে। সবচেয়ে নিচে গতি আর সবচেয়ে উপরে বিভব এবং মাঝখানের এই দুইটার যোগফল পরস্পর সমান। তাহলে সবচেয়ে উপরের ইপি আর সবচেয়ে নিচের ইকে পরস্পর কি স্যার? সমান। তাহলে এখানে তুমি ভর আছে, বেগ আছে, তাহলে এই জায়গার ইকে হাফ এম ভি স্কোয়ার বের করতে পারো। এই যে আমরা বের করছি হাফ এম ভি স্কোয়ার, ইকে এর মান বের করছি হাফ এম ভি স্কোয়ার, এটা হাফ এম ভি স্কোয়ার। এই জায়গার ইকে আর এই জায়গার ইপি পরস্পর কি স্যার? সমান। ঠিক তো? এই জায়গার ইকে দিব, দরকার হয় একবারেই দিয়ে দিব, একটা ইউটিউব লিঙ্কও দিয়ে দিব, ইউটিউবে আপলোড দিলে তোমরা স্পিড বাড়ায় কমায় দেখতে পারবা। সো আশা করি প্রবলেম হবে না। আসো আমরা সামনে অগ্রসর হই, আসলে বসে থাকলে টাইম চলে যায়। আসি পরে পরে আসলে আচ্ছা আচ্ছা এটা খুব দ্রুত হয়ে যাবে। এই দুটা কথা একটু বলে ফেলি। একটু এই কোশ্চেনটাও ইদানিং কালে একটু আসতেছে, এই জন্য আসলে আসলে এই চ্যাপ্টারে বলছি কি তোমাকে, বাকি 2টা চ্যাপ্টারের মিক্স কোশ্চেন আর 4 নম্বরের এক আর কোশ্চেন সমান। সো তুমি ওভাবে প্র্যাকটিস করবা। আমি যখন বইটা দিব তুমি দেখবা যে অধ্যায় 2 এর মধ্যে আমি দিছি 30টা কোশ্চেন, অধ্যায় 3 মধ্যে আমি দিছি মনে করো 25টা কোশ্চেন, অধ্যায় 4 মধ্যে দেখবা আবার 40-45টা কোশ্চেন। কেন? কারণ এই চ্যাপ্টারের কোশ্চেন বেশি। আসলে একটু দ্রুত করি। একটা বস্তুর বেগ কত হলে বের করতে বলছে ভি এর মান, বলছে তাদের ভরবেগ আর গতিশক্তি সমান। তাহলে ভরবেগ ই কে, ভরবেগ পি,
আর গতিশক্তি পরস্পর কি সমান, ভরবেগ মানে পি, গতিশক্তি মানে ই কে, ভরবেগ হচ্ছে এমভি, গতিশক্তি হচ্ছে হাফ এমভি স্কয়ার, পরস্পর বললো কি সমান। অর্থাৎ যখন যা বলবে তুমি ওই কাজ লিখবা, এই যে এই দুটা পদ হচ্ছে সমান, তুমি কি করবা সমান লিখবা, আর কি এম এম কাটা ভি, একটা ভি কাটা, তাহলে এই জায়গায় কি আসতেছে, এই পাশে 1 আসছে, এই পাশে হাফ ভি আসতেছে, তো এই পাশে 2 নিলে ভি এর মান কত আসছে 2 এম এস ইনভার্স 1। দেখছো, অর্থাৎ কোশ্চেন অনুযায়ী তুমি নিজেকে ডিরেক্ট করবা। এই কোশ্চেন কেউ কি কখনো করাই দিছে, কাউকে করায় নাই, তুমি হলে গিয়ে এই কোশ্চেন ফেস করবা। এখন আমি তোমাকে বলে দিছি, দেখবা হলে গিয়ে আর এটা পাও নাই তুমি, এরকম একটা পাইছো যেটা আবার তুমি দেখো নাই। সো এভাবে আগাই যেতে হবে, যা বলছে কোশ্চেনে ভরবেগ গতিশক্তি সমান লিখছি, সমান সমান লিখে বসাইছি, বসা দেখলাম বেগের মান কত চলে আসছে 2। এই টাইপের কোশ্চেন তুমি মুখস্থ করে কোনো লাভ হবে না, তুমি সূত্র মনে রাখবা, সূত্র মনে রেখে ওই অনুযায়ী আমরা কাজ করব, সূত্র মনে রেখে ওই অনুযায়ী আমরা কাজ করব। হইল, তারপর পরেরটা বলি, দেখো 3 কেজি, এটা ইম্পর্টেন্ট, 3 কেজি 9 কেজি দুইটা বস্তু গতিশীল, বেগের অনুপাত কত, বেগের অনুপাত কত জিজ্ঞাসা করছে, বেগের অনুপাত হলে গতিশক্তি কি হবে সমান, বেগের অনুপাত কত, গতিশক্তি সমান, তাহলে দুইটা বস্তুর গতিশক্তি লিখবো আমরা, গতিশক্তি দিতে কি লিখবো সমান, তাহলে গতিশক্তি একটা লিখলাম হাফ এম ভি স্কয়ার, আরেকটা গতিশক্তি লিখলাম হাফ এম ভি স্কয়ার, বলছে পরস্পর কি হবে সমান। দেখো গতিশক্তি সমান, এই যে গতিশক্তি দুইটা সমান লিখছি সমান। এবার তোমার কাজ কি, তোমার কাজ হচ্ছে যেহেতু ভর আলাদা, আবার বেগের অনুপাত বের করতে বলছে, তুমি m1 v1 দিবা, m2 v2 দিবা, হলো। এবার হাফ হাফ কাটা, m1 এর মান তুমি বসায় দাও 3, v1 স্কয়ার ইকুয়ালস টু m2 এর মান তুমি বসায় দাও 9, v2 স্কয়ার, এই যে বসায় আমার বলছে অনুপাত বের করতে, তো v1 v2 এক পাশে আনি, তাহলে v1 বাই v2 দুইটাই স্কয়ার, এই যে v1 স্কয়ার v2 স্কয়ার, v1 স্কয়ার বাই v2 স্কয়ার সমান আসবে 3, ওই পাশে ভাগ 9/3 3, অনুপাত বের করতে বলছে, তাহলে v1 বাই v2 স্কয়ার কেটে ফেললে এটা আসবে √3, তাহলে v1 টু v2 সমান আসবে √3:1। দেখো বুঝছো কিনা, অর্থাৎ তোমার কোশ্চেন তোমাকে চালিত করবে, এই টাইপের কোশ্চেন গুলো তুমি জীবনেও হুবহু কমন পাবা না, এই কোশ্চেন গুলো তোমাকে নিজে চালিত করবে, তুমি নিজ থেকে লিখে যাইতে হবে, লিখে তারপর কোশ্চেন করতে হবে, এই কোশ্চেন কমন পাওয়ানো যাবে না, এই কোশ্চেন একটু এদিক ওদিক করে আরেকভাবে দিবে, একটু এদিক ওদিক করে আরেকভাবে দিবে। সো তোমার কাজ হবে তুমি সূত্র জানবা, সূত্র লিখবা, ওই অনুযায়ী তুমি কাজ করবা। বলছে গতিশক্তি সমান, তুমি লিখো না হাফ এম বি স্কয়ার সমান লিখো, দেখো ভর সমান কিনা, দেখলা ভর সমান, ভর আলাদা m1 m2 দিলাম, বলছে বেগের অনুপাতই বের করতে, তো বেগ কি সমান নাকি, অনুপাত বের করবো, v1 v2 লিখলাম, অনুপাত বের করলাম, যা আসছে তা হইলো। আশা করি সবাই বুঝতে পারছো, তাও না বুঝতে পারলে কাইন্ডলি কমেন্টে বলবা, তাহলে আমি দ্রুত করে বলে ফেলবো করোনা না বুঝলে। এই জায়গায় একটা কোশ্চেন আমি বলবো, আরেকটা কোশ্চেন তোমরা পারবা, এই জায়গায় বলছে যে একজন দেখো এত বেশি উঠছে বলছে কাজ বলছে উঠছে বলছে, তোমরা জানি কাজের মান শক্তির মানের সমান, উঠছি কোন দিকে, বলছে উপরে উঠছে উপরের দিকে উঠছে, কোন জিনিস উঠা মানে ওর মধ্যে শক্তি হিসেবে আসবে বিভব শক্তি, লিখলাম mgh, শেষ। এম কত 50, জি এর মান কত 9.8, এইচ কত স্যার, এইচ মানে উচ্চতা, বলছে 25 সেন্টিমিটার 20টা সিঁড়ি, 20টা সিঁড়ি 25 সেন্টিমিটার, একটা 25 সেন্টিমিটার, একটা 25 এরকম, আরেকটা 25, আরেকটা 25, আরেকটা 25, তাহলে এই 25 25 25 25, দেখো তো 4টা 25 হইলো 4 × 25 100, আছে 20টা, তাহলে তুমি কি লিখবা 20টা ইন্টু 25 সেন্টিমিটার, যেহেতু এখানে এইচ এর মান সেন্টিমিটার বসাতে পারবো না স্যার, তাহলে 0.25 দিয়ে গুণ করবা, হয়ে গেল, এটা আসবে 5 250 2500 কাছাকাছি আসবে, হলো সবগুলো 2500 কাছাকাছি, ক্যালকুলেটর ছাড়া আমি বলতে পারবো না, তাহলে ক্যালকুলেটর মারবা, ম্যাথ হয়ে গেছে। এটা বুঝছো কিনা দেখো, এই কোশ্চেনটাও ইদানিং বেশি আসতেছে, এই জন্য আমরা দিচ্ছি সিঁড়ি, এই জন্য 25 সেন্টিমিটার, যতগুলো সিঁড়ি অত দিয়ে গুণ করছি, প্রত্যেকটা সিঁড়ির উচ্চতা 25 সেন্টিমিটারকে মিটারে নিয়ে 0.25 লিখলাম, শক্তি কেন mgh লিখলাম, কেন কারণ কাজের মান আর শক্তির মান সমান, বস্তুরে তুলছি উপরে তুললে কোন শক্তি আসবে, বিভব শক্তি, উপরে যেহেতু বিভব শক্তি এই জন্য আমরা লিখে ফেললাম এটা। দেখো বোঝা গেছে কিনা, না বুঝতে পারলে দ্রুত বলবা, নো প্রবলেম। পরে আসো, এই কোশ্চেনটা করানোর জন্য মেইনলি এই স্লাইডটা বানানো হয়েছে, এই কোশ্চেনটা বলছে একটা বল 80 মিটার উচ্চতা থেকে ফেলছি, ভূমিতে পড়ছে, মেজের সাথে সংঘর্ষের কারণে, মেজের সাথে সংঘর্ষ হয়েছে, 20% শক্তি হারায় গেছে, 20% শক্তি কি হয়ে গেছে, লস, মানে একটা বস্তুকে তুমি 80 মিটার উপর থেকে ফেলছো, 80 মিটার, এই বস্তুকে ফেলে দিছো, বস্তু এসে ভূমিতে পড়ছে, ভূমিতে পড়ে শব্দ হয়েছে টাক, শব্দ হয়ে শক্তি হারায় গেছে, 20% শক্তি হারায় গেছে, 20% লস হয়ে গেছে। বলছে বলটি ভূমিতে আঘাতের পর আবার কত উচ্চতায় উঠবে, এরপর আবার কত উচ্চতায় উঠবে, একদম ইজি, ফেলছো কত মিটার উচ্চতা থেকে 80,
পড়ছে কয় পার্সেন্ট লস, 20% লস, বাকি কয় পার্সেন্ট শক্তি, বাকি আছে 80% শক্তি, 80% শক্তি বাকি আছে, তো ফেলছো 80 মিটার। 20 যদি বুঝবা এই কনসেপ্টটা বুঝলেই হবে। বলতো 80 মিটার উপর থেকে পড়ছে, যদি 0% লস হইতো, 0% লস মানে 100% শক্তি আছে, 100% পুরোটা আছে, তার মানে এটা পড়বে, পরে আবার বরাবর কোন জায়গায় উঠে চলে আসবে আগের জায়গায়, কারণ কোনো লস হয় নাই। লস না হলে যে জায়গা থেকে হয়েছে ওখানে চলে আসবে। তো এবার লস হয়েছে কত, 20। তার আগের বার ছিল 80 মিটার উপরে, লস 20, বাকি আছে কত, 80%, 80% বাকি। তার মানে এবারও উঠবে কত পার্সেন্ট উচ্চতায়, আগের 80% উচ্চতায়। তাহলে আগে উঠছি 80 মিটার, এখন উঠবো তার 80% উচ্চতায়, তার 80% উচ্চতায়। তাহলে এটা আসবে 80% মানে 80/100, দেখো তো 0,0,0,0, 8 আসবে 64 মিটার। তাহলে 80% শক্তি হারায় আমরা এরপর কয় মিটার উঠবো বলো স্যার, 64 মিটার। কেন, 20% হারাইছি, বাকি আছে 80, উঠছি কয় পার্সেন্ট উচ্চতা, 80 মিটার, 80% উচ্চতা উঠছি। যদি 0% লস হতো, 100% থেকে যাইতো, 100% থাকলে 80 মিটার ফেলে কয় মিটারই উঠে যেতাম, 80 মিটার। দেখো বুঝছো কিনা। সামনে আগায় আসলাম, এই জায়গায় আচ্ছা শক্তির অপচয়, আচ্ছা এটা একটু বলি ছোট করে, ছোট করে বলবো, তোমরা সবাই জানো তাও একটু বলা, কারণ সবগুলা জিনিসই তোমরা জানো, তাও আবার একটু বলি, যেন বারবার বলতে বলতে অন্তত 2টা কোশ্চেন কমন আসলে ওইটা তুমি পারো। যদি আমি না বলি পরে দেখা যাবে কমন পড়ে নাই, বলবা স্যার কমন তো ফলাইতে পারলেন না। তারপর ওকে, সামনে আগে, সামনে আগে, সময় চলে গেল, মিলাই। এটাতে বলছে কি স্যার, কর্মদক্ষতা বের করতে বলছে। আসো কর্মদক্ষতা নিয়ে আর বেশি কথা বলবো না, একটু করে বলি। পনেরোটির কর্মদক্ষতা কত, কর্মদক্ষতা মানে সূত্র আছে দুইটা, একটা হচ্ছে P out/P in into 100%। সবাই আবার এটারে মুখস্থ করে এরকম করে অনেকে, এটা হচ্ছে P/P' into 100%। তোমার জানলে মনে চায় মুখস্থ করো, নো প্রবলেম। পি আউট মানে হচ্ছে বাইর হওয়া শক্তি, ইঞ্জিন থেকে, ইঞ্জিন থেকে যেই শক্তি বের হবে বা ইঞ্জিন থেকে যেই শক্তিটা পাবো আমরা, তার নাম পি আউটপুট। আর ইঞ্জিনের মধ্যে যে শক্তি দিব আমরা স্যার, এটাকে বলবো পি ইনপুট। তাহলে ইনপুট এক জিনিস, আউটপুট আরেক জিনিস। আউটপুট মানে যেটা পাওয়া যাবে, তো আর ইনপুট মানে যেটা আমরা ওকে দিব। হইলো, আসো 700 জুল তড়িৎ শক্তি ব্যবহার করছি বৈদ্যুতিক মোটর দ্বারা, 40 নিউটন ওজনের 10 মিটার উচ্চতায় তুলছি, কর্মদক্ষতা কত, দেখো তো 700 জুল তড়িৎ শক্তি দিছি স্যার, যেই শক্তি দিছি নাম হচ্ছে ইনপুট। তাহলে এই জায়গায় এটা, এই ইনপুটের জায়গায় বসা দিব স্যার, আমরা কত বসা দিব ইনপুটের জায়গায়, বুঝবা এটা ক্ষমতা না, এটা আবার দিছে শক্তি। তাহলে এই জায়গায় তখন তুমি পি ইন না লিখে লিখবা ডব্লিউ ইন, আউটের জায়গায় লিখবা ডব্লিউ আউট। আবার বলি, যখন ক্ষমতা দেওয়া থাকে, যখন ক্ষমতা দেওয়া থাকে তখন আমরা পি আউট বাই পি ইন লিখি। যখন শক্তি দেওয়া থাকে বা কাজ দেওয়া থাকে, যখন শক্তি দেওয়া থাকে বা কাজ দেওয়া থাকে তখন লিখি ডব্লিউ আউট বাই ডব্লিউ ইন। তাহলে যখন ক্ষমতা থাকবে তখন পি আউট বাই পি ইন, যখন শক্তি থাকবে তখন ডব্লিউ আউট বাই ডব্লিউ ইন, ডব্লিউ আউট বাই ডব্লিউ ইন। ক্ষুধা লাগছে, আসি। তারপর ডব্লিউ আউট ডব্লিউ ইন, এই জায়গায় দিছি 700 জুল, তাহলে যেটা দিছি এটা হচ্ছে 700, এই যে বসা দিলাম স্যার 700 ইন্টু 100%। এই তো আর কিতাব জ্বালা বেশিক্ষণ না, 40 নিউটন ওজন 10 মিটার উচ্চতায়। তাহলে ডব্লিউ সূত্র আমরা জানি, বস্তুরে তুলছি কোথায়, উপরে, বস্তুর উপরে তুললে সূত্র হচ্ছে স্যার mgh। আবার বলি, বস্তুর উপরে তুলছি, ডব্লিউ মানে কাজ, কাজের অপর নাম কি স্যার, কাজের অপর নাম শক্তি। কোন শক্তি স্যার, বিভব শক্তি। কেন বিভব শক্তি, তুলসী কোন দিকে, উপরের দিকে, এই জন্য এমজিএইচ। এমজি মানে কি স্যার, এমজি মানে ওজন। এমজি মানে কি স্যার, এমজি মানে ওজন। এমজি যদি ওজন হয়, ওজন আছে না নাই, আছে 40, এই যে 40। এইচ মানে কত উচ্চতা স্যার, এইচ মানে 10, ভাগ উপরে 10 নিচে 700 ইন্টু করলাম 100%, কাটাকাটি করে কিছু একটা পাই যাবো স্যার, পেয়ে গিয়ে অ্যান্সার হয়ে গেল। বুঝবা, তাহলে এই ম্যাথ দিছি কেন, কারণ ক্ষমতা নাই, ক্ষমতা না দেখলে অবাক হওয়ার কিছু নাই, ক্ষমতা না থাকলে শক্তি দিয়েও আছে, শক্তির সূত্র ডিরেক্টলি বসাবো, ডিরেক্টলি বসায় ম্যাথ করে ফেলবো। কেউ যদি না বুঝি তাড়াতাড়ি কথা বলবা। এরপর আসো শক্তির অপচয় কত বলছে, এটা একটু মাথায় রাখবা। শক্তির অপচয়ের সূত্র দুইটা, শক্তি অপচয়ের সূত্র দুইটা। শক্তির অপচয়, অপচয়, অপচয় আউট হবে না, শক্তি অপচয়, অপচয়, অপচয়ের মান হচ্ছে দুইটা। সালাউদ্দিন স্যার সময় শেষ, ঠিক আছে স্যার। আচ্ছা, এটা হচ্ছে ডব্লিউ ইন থেকে ডব্লিউ আউট বিয়োগ করব, অথবা পি ইন থেকে পি আউট বিয়োগ করব, টাইম দিয়ে গুণ করব। এটা হচ্ছে আমাদের অপচয় শক্তি। তাহলে দেখো তো এখানে ক্ষমতা আছে না নাই, আছে। তাহলে ক্ষমতা কত, এই যে ইনপুট 500 লিখলাম, ক্ষমতা 500, ইনপুট 500। আউটপুট ক্ষমতা কত দেখো, 10 সেকেন্ডে 15 কেজি ভরে বস্তু এত উচ্চতায় তুলছি। তাহলে উপরে তুলছি মানে ক্ষমতার সূত্র লিখবো mgh/t স্যার, হইলো ইনটু করব কি দিয়ে, আবার টাইম দিয়ে গুণ করবো। তাহলে দেখো তো 500
এম এর মান কত 15, জি এর মান কত স্যার 9.8, এইচ এর মান কত স্যার, এইচ হচ্ছে কত 20, বসালাম 20, ভাগ করব কত দিয়ে টি, টি মানে কত 10, ভাগ করলাম 10, হোল ইনটু আবার 10, ক্যালকুলেটর মারবা অ্যান্সার চলে আসবে। অপচয় সূত্র দুইটা, একটা হচ্ছে ডব্লিউ ইন মাইনাস ডব্লিউ আউটপুট বা পি ইন মাইনাস পি আউটপুট ইনটু কি স্যার টি। আর যদি বলতো অপচয় ক্ষমতা স্যার, যদি বলতো অপচয় ক্ষমতা, তাহলে কিন্তু কষ্ট আরো কম। অপচয় ক্ষমতা মানে পি ইনপুট রে পি আউটপুট থেকে বিয়োগ করলে আলহামদুলিল্লাহ মান বের হয়ে গেছে অপচয় ক্ষমতা। যেহেতু বলছো অপচয় শক্তি, টি দিয়ে আবার গুণ করছি। যদি বলতো অপচয় ক্ষমতা, বিয়োগ করতাম, বসে থাকতাম, কাজ শেষ, অ্যান্সার দাগাইতাম, আর কোনো কাজ নাই। তারপর সিরিয়ালে আসি, হইল, তারপরে করি, হইলো। কেউ না বুঝলে একটু বলিও, একটু আগাই। ও আচ্ছা, লাস্ট ম্যাথ, আমাদের লাস্ট ম্যাথ চলে আসছে, আর কোনো কষ্ট নাই, জীবনের কষ্ট শেষ এখানেই। শুরু করি লাস্ট একটা ম্যাথে। এই জায়গার ম্যাথটা আমাদের একটু এক্সট্রা কিছু থিওরি একটু জানা লাগে, এই ম্যাথটা আমাদের বইয়ের ম্যাথ। সো যারা অলরেডি জানো ভেরি গুড, যারা জানি না তাদের জন্য একটু বলি। যখনই একাধিক ধাপে কর্মদক্ষতা বের করতে বলবে, বলেন স্যার কি ধাপে, একাধিক ধাপ, যখনই বলবে একাধিক ধাপ, একাধিক ধাপে কর্মদক্ষতা। আবার বলি স্যার কি বললাম, একাধিক ধাপে কি দক্ষতা, কর্মদক্ষতা। এই যে দেখেন স্যার চট্টগ্রাম বোর্ডের কোশ্চেন, যদি না করি করে ফেলবো ফেল, করলাম একাধিক ধাপে কর্মদক্ষতা বের। একাধিক ধাপে যখন কর্মদক্ষতা বের করার সিস্টেম হচ্ছে, যত কর্মদক্ষতা থাকবে স্যার সব কর্মদক্ষতা ধরে একসাথে গুণ করে দিবেন। এই যে যত কর্মদক্ষতা থাকবে সব একসাথে কি করে দিবেন স্যার বলেন, গুণ করে দিবেন। কখন, যদি একাধিক ধাপে কর্মদক্ষতা বের করতে বলে, সব কর্মদক্ষতা বের করবেন, একটার সাথে একটা গুণ করবেন, সব কর্মদক্ষতা বের করবেন, একটার সাথে একটা স্যার গুণ দিবেন স্যার, একটার সাথে একটা গুণ দিবেন স্যার। এরপর বলেন কত পার্সেন্ট শক্তি অপচয় হয়েছে স্যার, 30%। অপচয় 30% মানে এই 30% কি কোনো কাজে লাগছে স্যার, কোনো কাজে লাগে নাই। 30% কোনো কাজে লাগে নাই। কয় পার্সেন্ট কাজে লাগছে স্যার, 70% কাজে লাগছে। আবার বলি 30% স্যার অপচয়, নষ্ট যেটা সে বাদ, যে জীবন থেকে যে জীবন এই ইঞ্জিন থেকে চলে গেছে স্যার, ওর কাজ আর নাই স্যার। 30% অপচয় মানে বাদ, বাকি আছে কয় পার্সেন্ট স্যার, 70%। বাকি আছে কয় পার্সেন্ট স্যার, 70%। যেটা বাকি আছে, যেটা লাভ আছে ওইটা নিয়ে বসাবো। 70%, 70% ইন্টু কয় ধাপ বলছে স্যার, প্রত্যেক ধাপে 30, তাহলে ধাপ কয়টা স্যার, 3 ধাপ। তাহলে আমরা ইটা 1 ইটা 2 কত পর্যন্ত নিব স্যার, ইটা 3, এর বাইরে আর নিব না। 70% ইন্টু 70% ইন্টু আসবে স্যার কত পার্সেন্ট, 70%। এবার সবগুলো পার্সেন্ট মানে জানেন কত দিয়ে ভাগ স্যার, 100 দিয়ে। তাহলে এটা আসবে 0.7, এটা আসবে 0.7, এটা আসবে 0.7 স্যার। এই যে গুণ করবেন স্যার, গুণ করলে দেখবেন এটা কষ্ট করে চলে আসবে 0.123, 343, তিনটা আগে 0.343 আসবে স্যার। দেখেন স্যার বুঝা গেছে কিনা একটু কাইন্ডলি বলবেন স্যার। তবে অপচয় থাকলে অপচয়টা বসানো যাবে না, অপোজিটটা বসাবো। অপোজিট মানে কি, 30 বাদে বাকিটা আছে, 30 বাদে বাকি কত, 70, এই জন্য 70। যদি এরকম বলতো 40% অপচয় স্যার, 40% যদি বলতো অপচয়, তাহলে কত কত গুণ করতাম, 60%, 60%, 60% সবগুলা গুণ করতাম। যদি এরকম বলতো যে 80% লাভই হয়েছে, বুঝবেন, যদি বলতো 80% লাভ, লস না 80% লাভই হয়েছে, তাহলে সবগুলো কত পার্সেন্টই গুণ করতাম, 80%ই গুণ করতাম। যেটা লাভ অপচয় হইলে বাকিটা। বুঝছেন কিনা দেখেন, এই হচ্ছে আমাদের অধ্যায় 2, 3, 4। আমরা অধ্যায় 2, অধ্যায় 3, অধ্যায় 4 এই তিনটা আশা করি মোস্ট ইম্পর্টেন্ট যে টপিকগুলো আছে এগুলো তোমাদেরকে বলে দিতে পারছি। তবে আমরা যে পিডিএফটা গ্রুপের মধ্যে প্রোভাইড করব, বা যারা আমাদের নিজেদের স্টুডেন্ট আছে মডুলাসের, তাদেরকে আমরা যে বইটা দিব সবাই কিন্তু অবশ্যই ওই বইয়ের কোশ্চেনগুলো সলভ করবা, এবং যেটা যেটা প্রবলেম হবে অবশ্যই করবা। কারণ তোমরা জানো তোমাদের 25 মার্কস, এটা কিন্তু এমসিকিউতে, এবং টাইমটা খুবই কম, মাত্র 25 মিনিট। ফিজিক্সে এমসিকিউতে ভালো করার টেকনিক একটাই, স্পেসিফিক বা ইম্পর্টেন্ট এমসিকিউ প্র্যাকটিস করা। সেকেন্ড সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে, ফার্স্ট ইম্পর্টেন্ট হচ্ছে প্র্যাকটিস করা লাগবে, তুমি এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। সেকেন্ড ইম্পর্টেন্ট জিনিস অবশ্যই সূত্র মনে রাখা লাগবে। তুমি যদি কোনো সূত্র ভুলে যাও স্যার, তাহলে এমসিকিউ করে আসতে পারবা না, মাথায় রাখবে এটা। তাহলে আজকে এতটুকু পর্যন্তই থাকুক। আমরা আসলে অনেক লম্বা একটা ক্লাস নিছি, আমার প্ল্যান ছিল 1 থেকে 1.5 ঘন্টা ক্লাস, কিন্তু আমরা প্রায় 2 ঘন্টা প্লাস ক্লাস নিয়ে ফেলছি। সো যারা আমাদের সাথে এতক্ষণ ছিল অনেক অনেক ধন্যবাদ। তোমরা কমেন্টের মধ্যে এই সেই করছো, ঠিক আছে, কিন্তু আচ্ছা যাই হোক, আজকে এতটুকুই থাকবে। আবার দেখা হবে সবার সাথে। আল্লাহ হাফেজ।